আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো এবং সকলের মানসিক ও শারীরিক সুস্থতা কামনা করে আমি আবার তোমাদেরকে এই সেকেন্ড সেমিস্টারের বীজগণিতের একটা নতুন চ্যাপ্টারের দিশা দেখাতে চলে এসেছি। লক্ষ্য করো, আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব বলে স্থির করেছি সেই চ্যাপ্টারটা আমাদের বীজগণিতের মধ্যে বেহতরিন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম তোমরা দেখতে পাচ্ছ দ্বিপদ উপপাদ্য। এই যে নামকরণটা, এই নামকরণটাকে যদি আমরা ভালো করে রিয়ালাইজ করি তাহলে বুঝতে পারবো দ্বিপদ তার মানে এখানে দুটি পদের সমাহার বা দুটি পদের কম্বিনেশনকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই চ্যাপ্টারটার মধ্যে আমরা শুধুমাত্র সেই পদগুলোকে বিস্তৃত করব, সেই রাশিমালাগুলোকে বিস্তৃত করব, সেই সংখ্যামালাগুলোকে আমরা বিস্তৃত করে তার মানে বিস্তৃতিকরণের ফর্মুলাটা কি সেটা জানতে চাইবো, যে সংখ্যামালাগুলিতে জাস্ট দুটি পদ থাকবে। এবার সেই দুটি পদ দিয়ে যে রাশিমালাটা, সেই রাশিমালা সংক্রান্ত মানে বিস্তৃতির যে ফর্মুলা, সেই ফর্মুলা গুলোকে আমরা আগে বিস্তারিত তোমাদের সামনে এক এক করে ব্যাখ্যা করব, তারপরেই কিন্তু আমরা এই চ্যাপ্টার রিলেটেড যে প্রবলেমস গুলো আছে সেই প্রবলেমস গুলোর সাথে তোমাদের পরিচয় করাবো। তাহলে লক্ষ্য করো, আমরা প্রথমত এই চ্যাপ্টার সম্পর্কে যে কথাগুলো বলবো বলে প্যারামিটার ঠিক করেছি, সেই প্যারামিটারের প্রথমটা হলো দ্বিপদ রাশি কি ও দ্বিপদ রাশিমালার বিস্তৃতি প্রাথমিক পরিচয়টা কি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। এই যে দ্বিপদ রাশি কি, এটা বলতে প্রাথমিকভাবে আমরা যেটা বুঝবো সেটা হলো দুটি পদের সমাহার বা দুটি পদের কম্বিনেশন বা দুটি পদের সংযোগ। এখানে দুটি পদ বলতে সেই পদ দুটি কিরকম হতে পারে তার একটু আভাস তোমাদেরকে দেওয়া হচ্ছে, ভালো করে লক্ষ্য করো। মনে করো দুটো পদের মধ্যে প্রথম পদটা বীজগাণিতিক, দ্বিতীয় পদটাও বীজগাণিতিক হতে পারে। আবার প্রথম পদটা বীজগাণিতিক, দ্বিতীয় পদটা একটা বীজগাণিতিক কনস্ট্যান্ট হতে পারে, অথবা এরকম হতে পারে প্রথম পদ বীজগাণিতিক, দ্বিতীয় পদটা একটা কনস্ট্যান্ট হতে পারে। তাহলে এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। ফারাকটা কি? এটা বীজগাণিতিক কনস্ট্যান্ট আর এটা এমনিতেই কনস্ট্যান্ট। তাহলে আমরা যেখানে দুটো পদের কম্বিনেশন দেখাতে চাইছি সেক্ষেত্রে পদ দুটো কি কি ধরনের হতে পারে সেই সম্পর্কে কথা বলতে গিয়ে তিনটে কেসের কথা তোমাদের সামনে দেখাতে চেয়েছি। প্রথম কেসটাতে বলেছি যেখানে দুটো পদই বীজগাণিতিক পদ হবে। দ্বিতীয় কেসটাতে দেখিয়েছি একটা পদ বীজগাণিতিক আর একটা পদ বীজগাণিতিক ধ্রুবক দিয়ে হতে পারে। আরেকটা কেস বলেছি যে বীজগাণিতিক তার সাথে একটা শুধু সংখ্যা বা যেটাকে কনস্ট্যান্ট বলি সেটার সংযোগস্থল হতে পারে। এই তিন রকম ভাবে দুটি পদ পরস্পরের সাথে আবদ্ধ হতে পারে এবং এই প্রত্যেকটাকে আমরা এখানে দ্বিপদ রাশিমালা বলে চিহ্নিত করতে পারবো। তাহলে যে কথাটা বলছিলাম দ্বিপদ রাশি কি, সেই দ্বিপদ রাশির প্রাথমিক পরিচয় আশা করি তোমরা পেয়ে গেছো। এরপরে কি বলছে, দ্বিপদ রাশিমালার বিস্তৃতির প্রাথমিক পরিচয়। আমরা এই চ্যাপ্টারের যে দ্বিপদ রাশিমালার বিস্তৃতিকরণের ফর্মুলা বা তার যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটা সম্পর্কে আলোচনা পূর্বেই আমরা আগে দ্বিপদ রাশিমালার যেটুকু ইনফরমেশন জেনেছি সেইটুকু সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো। লক্ষ্য করো, আমরা শিখেছি যেটা একেবারে ক্লাস 7-8 থেকে a প্লাস বি তার স্কোয়ার। লক্ষ্য করো এখানে দুটো পদ আছে, প্রথম পদ এ, দ্বিতীয় পদ বি, দুটো পদের কম্বিনেশন, তাই সেটাকে দ্বিপদ বলা হচ্ছে। সেই দ্বিপদ রাশিমালার পাওয়ারটা কত আছে? 2। তাহলে কোন দ্বিপদ রাশিমালার পাওয়ার যদি 2 হয়ে যায় তার বিস্তৃতিকরণের ফর্মুলা কি? সেটা কিন্তু সাধারণ যে গুণন প্রক্রিয়া, অর্থাৎ এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে যা পাবো সেটাই তার ফর্মুলা নামে পরিচিত। এবং সেই গুণফলটা আমরা দেখেছিলাম কি হয়েছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। শুধু তাই নয়, যখন ওই রকমের দ্বিপদ রাশিমালার পাওয়ারটা 3 ছিল তখন তারও ফর্মুলা আমরা সাধারণ গুণন প্রক্রিয়া করেছিলাম। সেটা কি ছিল, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। লক্ষ্য করো এটাও দ্বিপদ রাশিমালার বিস্তৃতিকরণের ফর্মুলা, এটাও দ্বিপদ রাশিমালার বিস্তৃতিকরণের ফর্মুলা।
শুধু ফারাকটা হচ্ছে পাওয়ারটাতে। এখানে পাওয়ার ছিল 2, এখানে পাওয়ার ছিল 3। তাহলে এই ফর্মুলাগুলো আমরা এতদিন পরে আবার রিমাইন্ড করছি কেন? ওইখান থেকে আমরা কিছু টেকনিক জানতে চাইছি, যে টেকনিকগুলো আমরা পরবর্তীকালে ব্যাপকভাবে প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে লক্ষ্য করো কি কি টেকনিক। এখানে যখন পাওয়ারে 2, তখন এখানে টোটাল 3 খানা পদ আছে। এখানে যখন পাওয়ারে 3, তখন 4 খানা পদ আছে। তার মানে এখান থেকে যে টেকনিকটা আমরা অ্যাকসেপ্ট করব সেটা হলো পাওয়ারে যা থাকবে তার বিস্তৃতিকরণের মধ্যে তার তুলনায় একটা বেশি পদ থাকবে। আশা করি এইটুকু ধারণা ক্লিয়ার হয়েছে। তারপরে আমরা যখন a প্লাস বি তার স্কোয়ার করছি, লক্ষ্য করো প্রথম পদটা অবশ্যই এই যে a তার পাওয়ার যেটা আছে a স্কোয়ার দিয়ে শুরু হয়েছে। এখানে যেমন a তার পাওয়ার 3 ছিল, তাহলে a কিউব দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ প্রথম পদটা যা ছিল তা তো থাকবেই, এবং টোটালের পাওয়ার যেটা ছিল সেটাকে ও অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ a স্কোয়ার দিয়ে শুরু হলো, a কিউব দিয়ে শুরু হলো। যদি এখানে a প্লাস বি টু দি পাওয়ার 4 বলি, তাহলে নিশ্চয়ই a টু দি পাওয়ার 4 দিয়ে শুরু হবে। এই জায়গাটুকু আমাদের আগে বুঝতে হবে। তারপরে কি হবে, এর পাওয়ার এখানে যেমন 3, সেই এর পাওয়ার 3 থেকে শুরু হয়ে প্রত্যেকটা পদে এর পাওয়ার ক্রমশ 1 করে কমতে শুরু করবে। অর্থাৎ এখানে এর পাওয়ার 3 ছিল, তারপরেটাতে এর পাওয়ার 2, তারপরেটাতে এর পাওয়ার কিছু নেই মানে 1, তারপরে এখানে এর পাওয়ারই কিছু নেই, তার মানে সেখানে এর পাওয়ার 0, দ্যাট ইজ 1 আছে। তাহলে এখানে যে পাওয়ারটা নিয়েই তার যাত্রাটা শুরু করুক না কেন, পরবর্তী প্রত্যেকটা পদে সেই এর পাওয়ার ক্রমশ 1 করে কমতে শুরু করবে। কতদূর পর্যন্ত কমতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত তার পাওয়ারটা 0 হয়। তাহলে এর পাওয়ার 3, তারপরে 2, তারপরে 1, তারপরে এর পর কিছু নেই মানে 0 আছে। কেননা কোনো কিছুরই পাওয়ার 0 থাকা বলতে আমরা জানি 1 হয়। এখানে লক্ষ্য করো এ তার সর্বোচ্চ পাওয়ার 2 থেকে শুরু করেছিল তার যাত্রা। পরবর্তীকালে তার পাওয়ার 1 কমে গেল, এর পাওয়ার 1 হয়ে গেল। পরবর্তীকালে এর কিন্তু আর কোনো পদ নেই, অর্থাৎ a টু দি পাওয়ার 0 হয়ে গেছে। এটা একটা টেকনিক। দ্বিতীয় টেকনিক বলার পরে 3 নম্বর যে টেকনিকটা দেখাবো সেটা হলো যে আরেকটা পদ ছিল বি কিন্তু কি করবে, অর্থাৎ দ্বিতীয় পদটার কাজ কি, দ্বিতীয় পদটা তার পাওয়ার 0 থেকে শুরু করবে এবং পরবর্তী প্রত্যেকটা পদে তার পাওয়ার গুলো ক্রমশ 1 করে বাড়তে শুরু করবে। অর্থাৎ প্রথম পদের পাওয়ার যেমন কমতে শুরু করছে, দ্বিতীয় পদের পাওয়ার বাড়তে শুরু করবে। দ্বিতীয় পদটা এই যে বাড়তে শুরু করবে, মানে কত থেকে বাড়তে শুরু করবে, দ্বিতীয় পদটা প্রথমে মানে তার পাওয়ার 0 রাখবে, তারপরে আস্তে আস্তে 1 করে বাড়বে। যেমনটি লক্ষ্য করো এখানে বি নেই, তার মানে বি এর পাওয়ার 0 আছে। আমি আগে বললাম দ্বিতীয় পদটা তার পাওয়ার 0 থেকে শুরু করবে, 1 করে বাড়বে। তাহলে এখানে দ্বিতীয় পদ কিছু নেই, অর্থাৎ বি এর পাওয়ার 0 আছে। তারপর তার পাওয়ার 1 যদি বেড়ে যায়, বি এর পাওয়ার 1 হয়ে গেল। আবার 1 বাড়িয়ে দিলাম, বি এর পাওয়ার 2 হয়ে গেল। কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত বি তার এই পাওয়ারটাকে গ্রহণ করতে পারে, অর্থাৎ বি স্কোয়ারে গিয়ে শেষ হয়ে গেল। এখানে লক্ষ্য করো প্রথমে কিছু নেই মানে বি এর পাওয়ার 0 আছে, তারপরে 1 বেড়ে গেল, বি এর পাওয়ার 1, তারপরে আবার 1 বেড়ে গেল, বি এর পাওয়ার 2, এবং তারপরে আরো 1 বেড়ে গেল, বি এর পাওয়ার 3। আমরা এরপরে আর কোনো পদ লিখতে পারবো না, কেননা বি তার সর্বোচ্চ পাওয়ারটাকে গ্রহণ করে ফেলেছে। তাহলে আমরা যে ফর্মুলাটা শিখেছি সেই ফর্মুলাটা আমরা নিহাতি মুখস্থ করে মনে রেখে দিয়েছি, কিন্তু ওর ভিতরে যে এতগুলো টেকনিক আছে সেটা আমরা কখনো রিয়ালাইজ করার চেষ্টা করিনি। তাহলে কি কি বললাম, এখানে পাওয়ারে যা থাকবে তার তুলনায় একটা বেশি পদ থাকবে। এ তার তার যে পাওয়ার, সেই সর্বোচ্চ পাওয়ারটা থেকে তার জার্নি শুরু করবে, ক্রমশই কমবে না বাড়বে বললাম, অবশ্যই কমবে। প্রথম পদটা তার পাওয়ারটাকে আস্তে আস্তে কমাতে শুরু করবে এবং দ্বিতীয় পদটা তার পাওয়ারটাকে আস্তে আস্তে বাড়াতে শুরু করবে। এই ঘটনাগুলি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ঘটনাগুলো যদি বুঝতে পারি তাহলে আমরা পরবর্তীকালে যে তোমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট দেখাবো দ্বিপদ রাশিমালার, সেই জায়গাটা বুঝতে আমাদের সুবিধা হয়ে যাবে। এরপরে এখন তোমাদের কথা হলো, স্যার এর পাওয়ার ক্রমশ কমতে শুরু করলো, বি এর পাওয়ার ক্রমশ বাড়তে শুরু করলো, সবই তো বুঝলাম, কিন্তু এই প্রথম পদের সাথে কি গুণ থাকবে, দ্বিতীয় পদের সাথে কি গুণ, তৃতীয় পদের সাথে কি গুণ, কিংবা চতুর্থ পদের সাথে কি গুণ থাকবে, দ্যাট ইজ প্রত্যেকটা পদের সহগগুলো কি, সেটা তো আমরা বুঝতে পারবো না। হ্যাঁ অবশ্যই আমি তোমাদের প্রবলেমটা রিয়ালাইজ করতে পারছি, এবং সেই প্রবলেমটা শুধু রিয়ালাইজ করা নয়, সেই প্রবলেমের নিরসন কি করে করতে হয় তারও রাস্তা, তারও পন্থা আমি তোমাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করব। এটার জন্য আমরা যখন a প্লাস বি টু দি পাওয়ার 4 চলে যাব, a প্লাস বি টু দি পাওয়ার 4, আমি শুধু এটুকু জানতে চাইছি যে এর পদগুলি কটা হবে এবং সেই পদগুলিতে
এর পাওয়ার গুলো কি, বি এর পাওয়ার গুলো কি থাকবে সেটা শুধু তোমাদের সামনে দেখাতে, কিন্তু প্রত্যেকটা পদের সহগ কত হবে এটা তোমাদের সামনে এখনো দেখাচ্ছি না। লক্ষ্য করো, এর পাওয়ার কত থেকে শুরু করবে, 4 থেকে শুরু করবে, প্লাস আমি বলেছি এর পাওয়ারটা ক্রমশ কমবে, তাহলে এর পাওয়ার 3 হয়ে গেল। একই ক্ষেত্রে বি এর পাওয়ার কি হয়, বাড়বে, তাহলে এখানে বি এর পাওয়ার কিছু নেই মানে 0 আছে, তাহলে এখানে বি এর পাওয়ার 1 হয়ে যাবে। তারপর এর পাওয়ার কমে গেল, এ স্কোয়ার হয়ে গেল, বি এর পাওয়ার বেড়ে গেলে বি স্কোয়ার হয়ে গেল। তারপরে এর পাওয়ার আবার কমলো, এ, বি এর পাওয়ার বেড়ে গেল 3। তারপরে আবার এর পাওয়ার যদি কমিয়ে দিই, এর পাওয়ার তো এখানে 1 থেকে যদি আবার 1 কমিয়ে দিই এর পাওয়ার 0, তার মানে ওখানে আর কিছুই লিখবো না, 1 ইন্টু বি এর পাওয়ার বাড়বে, দ্যাট ইজ বি টু দি পাওয়ার 4। তাহলে লক্ষ্য করে এখানে 4 ছিল, তাহলে নিশ্চয়ই তার বিস্তৃতিকরণে 5টা পদ পাবো, পেয়ে গেছি। শুধু তাই নয়, আমি যে সিস্টেমটা বলছিলাম এর পর গ্র্যাজুয়ালি কমতে শুরু করবে, বি এর পর গ্র্যাজুয়ালি বাড়তে শুরু করবে, সেই সিস্টেমটাও এখানে পরিলক্ষিত করা হয়েছে। এখন তার সহগগুলো কি হবে সেটা আমি তোমাদের সামনে ব্যাখ্যা করব, তারপরে তখন এখানে লিখতে চাইবো। তবে কি একটা সুন্দর সিস্টেম পেয়ে গেলে, লক্ষ্য করো, এখন যদি বলি a প্লাস বি টু দি পাওয়ার 5 এর মান কত, সেটাও তোমরা পদ অনুযায়ী বলতে পারবে, কিন্তু তার সহগগুলো বলতে পারবে না। তাহলে এমন একটা ফর্মুলার দ্বার প্রান্তে আমরা এসে উপনীত হয়েছি, যেখানে a প্লাস বি টু দি পাওয়ার 4 নয়, a প্লাস বি টু দি পাওয়ার 5 নয়, a প্লাস বি টু দি পাওয়ার 10, a প্লাস বি টু দি পাওয়ার 100, যাই বলি না কেন সমস্ত কিছু তোমরা বের করতে পারবে, কিন্তু তার সহগটা জানা দরকার। এখানে এসেই আমরা মানে একটা প্রবলেমের সামনে উপস্থিত হয়ে গেছি। সেই প্রবলেমটা নিরসন করার জন্য যুগে যুগে বহু ম্যাথামেটিশিয়ান তাদের অক্লান্ত পরিশ্রম করে গেছেন। শেষ পর্যন্ত যে ম্যাথামেটিশিয়ান মোটামুটি বিজ্ঞানসম্মতভাবে একটা দ্বিপদ রাশিমালার বিস্তৃতকরণের সহগগুলো খুঁজে বের করার রাস্তা আমাদেরকে দেখানোর চেষ্টা করলেন, তিনি হলেন ম্যাথামেটিশিয়ান পাস্কাল। যে পাস্কালকে আমরা ফিজিক্সের নাম শুনেছি, তিনি 1660 খ্রিস্টাব্দে একটা দ্বিপদ রাশিমালার বিস্তৃতিকরণের সহগ নিয়ে যুগান্তকারী ফর্মুলা আমাদের সামনে পেশ করলেন। তিনি কি ফর্মুলাটা দিলেন সেটা এর পরবর্তীকালে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এখানে লেখা হয়েছে দ্বিপদ রাশিমালার বিস্তৃতির ঐতিহাসিক প্রেক্ষাপট। আসলে তার মাথা থেকে দ্বিপদ রাশিমালার বিস্তৃতিকরণের প্রত্যেকটা পদের সহগের ফর্মুলাটা প্রথম এসেছিলেন, তাই সেই জিনিসটা আমি এখানে দেখাবো। লক্ষ্য করো, কোন ম্যাথামেটিশিয়ানের নাম বললাম, ম্যাথামেটিশিয়ান পাস্কাল। তিনি বলছেন যে প্রথমে তোমরা 1 এই পদটাকে সেট করে দাও, তারপরে তার দুই প্রান্তে দুটো বডিগার্ড লাগিয়ে দাও, অর্থাৎ দুই প্রান্তে একেবারে এইদিকে একটা বডিগার্ড, এদিকে একটা বডিগার্ড, এই যে 1 1, মনে হচ্ছে যেন 1 এই সংখ্যাটাকে সেফ রাখার জন্য দুই পাশে দুটো বডিগার্ড লাগানো হয়েছে। তারপরে প্রত্যেকটা স্টেপের ক্ষেত্রে দুই প্রান্তে ওই বডিগার্ড দুটো থাকবেই থাকবে। যেমন পরের স্টেপ যখন যাব, একটাকে একটু এদিকে টেনে লিখবো, তারপর 1 আর 1 2 তাদের মিডিলে লিখবো, এই একটাকে এই প্রান্তে লিখে দিলাম। লক্ষ্য করো, প্রত্যেকটা স্টেপ যত নিচে নামছি তত পদগুলোর সংখ্যা বাড়ছে, কিন্তু দুই প্রান্তে বডিগার্ড দুটো থাকবেই থাকবে। এর পরের যখন পদ চলে যাব, আবার একটাকে একটু টেনে লিখবো, আগের মতোই এই প্রথম পদ আর দ্বিতীয় পদ যোগ করব, 1 আর 2 3, এটা এদের মিডিলে লিখবো। এতদূর পর্যন্ত যোগ করা হয়ে গেছে, এবার এটার সাথে পরেরটা যোগ করব, 2 আর 1 3, তাদের মিডিলে লিখলাম। আর তো যোগ করা কিছু নেই, তখন আবার শেষে 1 পদটা ইনক্লুড করে দিলাম। আবার বাড়াচ্ছি 1, তারপরেরটা কি হবে সেটা নিশ্চয়ই তোমরা রিয়েলাইজ করতে পারছো। আমার সাথে সাথে তোমরা বলার চেষ্টা করো। 1 আর 3 4, 3 আর 3 6, 3 আর 1 4, আর কিছু যোগ করতে নেই, সুতরাং সবশেষে আবার ওই বডিগার্ডকে ইনক্লুড করে দিলাম। পরের স্টেপে 1 আর 4 5, 4 আর 6 10, 6 আর 4 10, 4 আর 1 5, সবশেষে আবার 1। অর্থাৎ এই সিস্টেম অনুযায়ী আমরা আস্তে আস্তে বাড়তে শুরু করব। লক্ষ্য করো, ম্যাথামেটিশিয়ান পাস্কাল দ্বিপদ রাশিমালার প্রত্যেকটা পদের সহগগুলো আমাদের সামনে বিস্তারিত দেখাতে গিয়ে যে ফরম্যাটটার সাহায্য নিয়েছিলেন, সেই ফরম্যাটটা দেখতে অনেকটাই ত্রিভুজের মতো। তাই এই ফরম্যাটটাকে অনেকে বলে থাকেন পাস্কালস ট্রায়াঙ্গেল, অর্থাৎ পাস্কালের ত্রিভুজ। এবার তিনি এই ত্রিভুজ ফরম্যাট থেকে কি বোঝাতে চাইছেন ভালো করে লক্ষ্য করো। এই যেটা প্রথমটা, সেটাকে আমরা বলবো a প্লাস বি টু দি পাওয়ার 0, a প্লাস বি দ্বিপদ রাশিমালা, তার সহগটা হচ্ছে তার পাওয়ারটা হচ্ছে 0। আমরা জানি কোনো কিছুরই পাওয়ার 0 হয়ে গেলে তার মান 1 হয়। তারপরে দ্বিতীয়টা চলে আসছি, a প্লাস বি টু দি পাওয়ার 1,
আচ্ছা, কোনো কিছুরই পাওয়ার যদি 1 হয় তার মানে ওই পদ ওটি থেকে যাবে a প্লাস বি। লক্ষ্য করো এখানে যে প্রথম পদ তার সাথে কিছু গুণ নেই মানে 1 গুণ আছে, দ্বিতীয় পদ তার সাথে কিছু গুণ নেই মানে 1 আছে। আমি তো ওটাই বলছিলাম যে কোন দ্বিপদ রাশিমালাকে বিস্তৃত করতে গিয়ে প্রত্যেকটা পদের সহগ কি হবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। এখানেও বলছিল প্রথম পদের সহগটা 1 হবে, দ্বিতীয় পদের সহগটা 1 হবে, এখানে কিন্তু তাই আছে। শুধু তাই নয়, এটাকে আমরা বলবো a প্লাস বি তার স্কোয়ারের সহগ বের করার ফর্মুলা। এটা ফর্মুলা কি শিখলাম এর আগের পেজে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। লক্ষ্য করো এই পদগুলো কি হবে সেটা আমি এর আগে বলে দিয়েছি, কিন্তু তাদের সহগগুলো কি হবে তা জানার জন্য পাস্কালস ট্রায়াঙ্গেল কি বলছেন, প্রথম পদের সহগ 1 হবে, এই যে এখানে কিছু নেই মানে 1 আছে, দ্বিতীয় পদের সহগ 2 হবে, তৃতীয় পদের সহগ আবার কিছু নেই মানে এখানে 1 আছে। যদি a প্লাস বি তার কিউবের কাছে চলে যাই, a প্লাস বি তার কিউব, তাহলে এর ফর্মুলাটা আমরা এর আগের লাইনেও দেখালাম, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। লক্ষ্য করো এখানে প্রথম পদের সহগ কিছু নেই মানে 1 আছে, দ্বিতীয় পদের সহগ 3, তৃতীয় পদের সহগ 3, চতুর্থ পদের সহগ হচ্ছে 1। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কোন দ্বিপদ রাশিমালার বিস্তৃতিকরণের প্রত্যেকটা পদের সহগগুলো কি হবে সেটা এই ট্রায়াঙ্গেল থেকে আমরা ডিটারমিন করতে পারবো। আর যখনই সহগগুলো লিখতে পারবো তখন তো ওর বিস্তৃতিকরণের পুরো মানে বিস্তৃতিকরণ যেটা ছিল সেটা পুরোটাই আমরা দেখাতে পারবো। যেমন একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম, কোথায় দাঁড়িয়েছিলাম লক্ষ্য করো, a প্লাস বি টু দি পাওয়ার 4 পদগুলো লিখে ফেলেছিলাম কিন্তু তার সহগগুলো লিখতে পারিনি। এখন এই সহগগুলো অর্থাৎ প্রত্যেকটা পদের সাথে কি গুণ হবে সেটা পাস্কালস ট্রায়াঙ্গেল থেকে দেখে নেব। তোমরা লক্ষ্য করো এই যে এটা হচ্ছে a প্লাস বি টু দি পাওয়ার 4, a প্লাস বি টু দি পাওয়ার 4, সেখানে কি বলা হচ্ছে প্রথম পদের সহগ হচ্ছে 1, তারপরে 4, তারপরে 6, তারপরে 4, তারপরে 1। তাহলে এটা যদি এর আগেরটাতে রেখে দিই, এটা কিছু নেই মানে 1, তারপরে 4, তারপরে 6, তারপরে 4, তারপরে আবার 1। তাহলে আমরা কমপ্লিটলি a প্লাস বি টু দি পাওয়ার 4 এর মানে বিস্তৃতিটা কি হবে সেটা কিন্তু বের করতে পেরে গেছি। তাহলে পদগুলো আমরা এর আগে বের করতে পারছিলাম, কিন্তু সহগগুলো জানা না থাকার কারণে তার বিস্তৃতিকরণটা অসম্পূর্ণ দেখাচ্ছিল। আর যেই আমরা সহগ বের করার একটা দিশা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে কিন্তু ওর বিস্তৃতিকরণ সম্পূর্ণরূপে আমরা নির্ভুলভাবে বের করতে পেরেছি। আশা করি ঘটনাটা বুঝতে পেরেছো। তারপরে আবার যদি a প্লাস বি টু দি পাওয়ার 5 দিয়ে বলি, লক্ষ্য করো a প্লাস বি টু দি পাওয়ার 5, এটা একেবারে সহগ দিয়ে তোমাদের সাহায্য নিয়ে লেখার চেষ্টা করবো। লক্ষ্য করো আমি বলেছিলাম প্রথম পদটা এর পাওয়ার 5 থেকে শুরু হবে, এই যে এর পাওয়ার 5 থেকে শুরু হলো। তারপরে প্রথম পদের সহগ কত হবে, এই যে 1, তার জন্য কিছু লিখিনি। দ্বিতীয় পদের সহগ কত 5, তাহলে 5 ইন্টু এর পাওয়ার কমবে 4 হয়ে গেল। এখানে বি এর পাওয়ার কিছু নেই তার মানে কত আছে 0, তাহলে নেক্সটটা নিশ্চয়ই বি এর পাওয়ার 1 হয়ে যাবে। তারপরে তৃতীয় পদের সহগ কত 10, এর পাওয়ার কমিয়ে দিলাম 3 হয়ে গেল, বি এর পাওয়ার বাড়িয়ে দিলে 2 হয়ে গেল। তারপরে চতুর্থ পদের সহগ আবার 10, এর পাওয়ার কমে গেল, বি এর পাওয়ার বেড়ে গেল। পঞ্চম পদের সহগ 5 লিখে ফেললাম, এর পাওয়ার কমে গেল, এ হলো, বি এর পাওয়ার বেড়ে গেল 4 হয়ে গেল, প্লাস শেষ পদের সহগ হচ্ছে আবার 1, তাহলে এর পাওয়ার যদি আবার কমিয়ে দিই তাহলে এর পাওয়ার 0 হয়ে যাবে, তার মানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই, বি টু দি পাওয়ার 5। তাহলে লক্ষ্য করো a প্লাস বি টু দি পাওয়ার 5 এর ফর্মুলা আমরা কোন রকম ভাবনা চিন্তা ছাড়াই স্মুথলি পাস্কালসের ট্রায়াঙ্গেল এই ফরম্যাট থেকে আমরা সম্পূর্ণরূপে নির্ভুলভাবে লিখতে পেরেছি। তাহলে এইরকম ভাবে আমাদের মনে যে প্রশ্ন ছিল একেবারে ছোট অবস্থা থেকে যে স্যার a প্লাস বি তার স্কোয়ারের ফর্মুলা যেমন নির্দ্বিধায় বলতে পারছি, a প্লাস বি তার কিউবের ফর্মুলা একেবারে গড়গড় করে বলতে পারছি, তাহলে কি আমরা a প্লাস বি টু দি পাওয়ার 5, a প্লাস বি টু দি পাওয়ার 6 এর ফর্মুলা এরকম করে একেবারে নির্দ্বিধায় বলতে পারবো না? তার জবাব তোমরা পেয়ে গেলে যে হ্যাঁ অবশ্যই পারবে। তার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হয়েছে, যতদিন না পর্যন্ত ম্যাথমেটিশিয়ান পাস্কাল আমাদের সামনে তার ট্রায়াঙ্গেল ফরম্যাটটা রিপ্রেজেন্ট করলেন। এরপরে আমাদের মনের চাহিদা আরো বেড়ে গেল, আমাদের কোনো কিছুকে জানার আগ্রহ আরো বেড়ে গেল। কিভাবে স্যার? a প্লাস বি টু দি পাওয়ার 5 এটা বের করার জন্য আমাকে এত দূর পর্যন্ত আগে কষ্ট করতে হয়েছে, তারপরে কিন্তু এটা লিখতে পেরেছি। এখন যদি আমাকে চট করে বলে a প্লাস বি টু দি পাওয়ার 50 এই দ্বিপদ রাশিমালার বিস্তৃতিটা কি হবে, তখন কিন্তু আমরা আবার কিন্তু সমস্যায় পড়ে যেতে
পড়ে যেতে বাধ্য। কেননা a প্লাস বি টু দি পাওয়ার 50 যেতে গেলে আরো এখান থেকে 45টা স্টেপ যেতে হবে, যেটা আমাদের কাছে অনেক সময় সাধ্য, পরিশ্রম সাধ্য এবং কষ্টসাধ্য বিষয়। তাই তদানীন্তনকালে ম্যাথমেটিশিয়ানরা আবার তারা সম্মিলিতভাবে ভাবতে শুরু করলেন। এই ভাবতে 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 বহু কাল, বহু সময় পার হয়ে গেল। শেষ পর্যন্ত স্যার আইজ্যাক নিউটন, যে আইজ্যাক নিউটনকে আমরা মাধ্যাকর্ষণ শক্তির জনক হিসেবে চিনে এসেছি, সেই স্যার আইজ্যাক নিউটন তিনি আমাদের সামনে দ্বিপদ রাশিমালার বিস্তৃতিকরণের একটা আলোড়ন সৃষ্টিকারী ফর্মুলা তুলে ধরলেন। তিনি বললেন যে কোন দ্বিপদ রাশিমালার পাওয়ারটা যাই হোক না কেন, যদি সেই পাওয়ারটা দুটি শর্তকে স্যাটিসফাই করে, এক, এই পাওয়ারটা যদি পজিটিভ হয়, এবং দুই, এই পাওয়ারটা যদি পূর্ণ সংখ্যা হয়। তিনি দুটো শুধু শর্তের কথা উল্লেখ করলেন, যে যে কোনো দ্বিপদ রাশিমালার পাওয়ারটা যদি পূর্ণ সংখ্যা হয় এবং কি বলা হলো, যদি ধনাত্মক হয়। দুটো জিনিস, পূর্ণ সংখ্যা এবং সেটাকে ধনাত্মক হতে হবে। তাহলে দ্বিপদ রাশিমালার ওই পাওয়ার যাই হোক না কেন, আমরা তার বিস্তৃতিকরণের ফর্মুলা কোনো কিছু ভাবনা চিন্তা না করে উইদিন এ সেকেন্ডস বলে দিতে পারবো। সেই ফর্মুলাটাই, যে ফর্মুলাটা স্যার আইজ্যাক নিউটন আমাদের সামনে দিলেন, সেই ফর্মুলাটাই প্রকৃতপক্ষে দ্বিপদ উপপাদ্যের ফর্মুলা নামে পরিচিত, এবং সেই ফর্মুলাটাই এখন তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। লক্ষ্য করো, ধনাত্মক অখণ্ড সূচকের ক্ষেত্রে দ্বিপদ উপপাদ্য। লক্ষ্য করো এখানে কি দেখানো হয়েছে, a প্লাস এক্স, অর্থাৎ দুটো পদ আছে, তারপর n। এই n এর দুটো বৈশিষ্ট্য বলেছি, এটাকে পজিটিভ হতে হবে, এবং তৃতীয় শর্ত বলেছি এটাকে পূর্ণ সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। তার জন্য এখানে লেখা হয়েছে ধনাত্মক, দ্যাট ইজ পজিটিভ, অখণ্ড, দ্যাট ইজ পূর্ণ সংখ্যা। এই n এর মধ্যে যদি এই দুটো শর্ত ফুলফিল করা থাকে, তাহলে এর মানটা যাই হোক না কেন, আমরা তার বিস্তৃতকরণের ফর্মুলাটা লিখে ফেলেছি। কি ফর্মুলাটা লক্ষ্য করো, a টু দি পাওয়ার n, একটু আগেও সেরকম করে লিখছিলাম। তারপরে nc1, যেটাকে আমরা কম্বিনেশন চ্যাপ্টারে শিখেছি, nc1, তারপরে কি, প্রথম যেটা পদ আছে a, তার পাওয়ার লিখবো উপরটা থেকে নিচেরটা বাদ, n-1, ইন্টু দ্বিতীয়টা পাওয়ার কত না, তো এর পায়ের নিচে যেটা আছে সেটা, অর্থাৎ এখানে কিছু নেই মানে 1 আছে। nc1 যখন হয়ে গেল, ঠিক পরের পদের ক্ষেত্রে nc2 দিয়ে নিয়মটা আগের মতোই আমরা প্রয়োগ করব। nc2 লেখার পরে প্রথম যেটা পদ ছিল a, সেটা লিখলাম। তারপরে কি, উপরেরটা থেকে নিচেরটা বাদ দিব, এই তো x এর পাওয়ার কত হবে, এর পায়ের নিচে যেটা আছে সেটা। একই রকম ভাবে এটা কন্টিনিউ করছে, অর্থাৎ এর পরের পদটা যদি আমি দেখাতে চাই, তাহলে কত হবে, nc3, প্রথম পদ যেটা, তারপর এটা থেকে এটা বাদ, দ্যাট ইজ n-3, ইন্টু দ্বিতীয় পদ x, তারপর কত, পায়ের নিচে যেটা থাকলো সেটা। এইরকম করতে করতে আস্তে আস্তে কন্টিনিউ করবে। কি কথা বুঝতে পেরেছো? এই পদটা লিখলেও চলবে, না লিখলেও চলবে, যেহেতু সেটা ডট ডটের ভিতরে আছে। আমি তারপরে তোমাদেরকে লিখে দেখালাম। আচ্ছা, তোমরাই ভালো করে যদি বুঝে থাকো, তাহলে বলো দেখি, ঠিক এর পরের পদটা কত হবে? সেটা হবে nc4, তারপরে প্রথম যেটা পদ a, তারপর n-4, ইন্টু x এর পাওয়ার কত, পায়ের নিচে যেটা ছিল, দ্যাট ইজ 4। এরকম করে এটা কন্টিনিউ করবে। কোন একটা সময় এখানে চলে আসবে ncr, প্রথম পদের পাওয়ার উপরেরটা মাইনাস নিচেরটা, ইন্টু দ্বিতীয় পদের পাওয়ার পায়ের নিচে যেটা আছে সেটা, প্লাস আপ টু, এই করতে করতে সবশেষে x যতক্ষণ না পর্যন্ত এই মানটাকে গ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ করবে। তাই লাস্ট পদটা আমরা লিখে ফেলেছি x টু দি পাওয়ার n। তাহলে স্যার আইজ্যাক নিউটন কোন দ্বিপদ রাশিমালার বিস্তৃতকরণের ক্ষেত্রে আর কোন প্রতিবন্ধকতার রাস্তা খোলা রাখলেন না, সরাসরি তিনি ওপেন করে দিলেন। তিনি বললেন সেই পাওয়ারটা শুধু ধনাত্মক হওয়া চাই এবং পূর্ণ সংখ্যা হওয়া চাই। তাহলে তোমরা এই ফর্মুলা ফেলে দাও, যে কোনো দ্বিপদ রাশিমালার বিস্তৃতকরণের ফর্মুলা নির্দ্বিধায় নির্ভুলভাবে বের করতে পারবে। এখানে লক্ষ্য করো, আমি বলছিলাম এই পাওয়ারটা n, পাওয়ার যা থাকবে মোট পদ সংখ্যা তার তুলনায় 1 বেশি হবে। অর্থাৎ ডান দিকে যে পদগুলো দেখতে পাচ্ছ, টোটাল কতগুলি পদ থাকবে না, তো n+1 সংখ্যক। এখানে যদি 5 থাকে, এখানে 6টা পদ থাকবে। 100 থাকলে 101টা পদ থাকবে। আশা করি কথা বোঝা গেছে। শুধু তাই নয়, এই যে a+x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে যে n+1 তম পদ রয়েছে, সেই n+1 তম পদের মধ্যে একটা পদ, যে পদটা হলো এই যে এই মিডিলের পদটা, লক্ষ্য করো, এইটার উপরে একটা স্পেশাল কথা বলা দরকার আমাদের। কি বলছি লক্ষ্য করো, এর বিস্তৃতকরণে দ্বিতীয় পদ হচ্ছে এটা 2 নম্বর পদ।
আচ্ছা, এটা যখন 2 নম্বর পদ, তখন এখানে লেখা হচ্ছে NC1, অর্থাৎ দ্বিতীয় পদ বলছে কিন্তু এখানে লেখা আছে 1। এটা তৃতীয় পদ কিন্তু এখানে লেখা আছে 2। এটা চতুর্থ পদ কিন্তু লেখা আছে 3। তার মানে সিস্টেমটা হলো এরকম, এখানে যা আছে তার সাথে 1 যোগ করে আমরা ওর পদ সংখ্যাটা পেয়ে যাব। অর্থাৎ এটা হলো 2 নম্বর পদ। এটা কত নম্বর পদ? 3 নম্বর পদ। যদি তাই হয় তাহলে এইটা কত নাম্বার পদ? না তো r+1 তম পদ। কি বলা হলো? এই পদটা হলো এই বিস্তৃতির r+1 তম পদ। কি করে হয়েছে আশা করি বুঝতে পেরেছো। এবং এই r+1 তম পদটাকে সিম্বলিক্যালি T(r+1) বলা হয়। কি বলা হয় বললাম? T(r+1). r+1 এর টার্ম, যার ভ্যালুটা আমরা দেখলাম কি যে NCR, প্রথমটার পাওয়ার উপরেরটা মাইনাস নিচেরটা ইন্টু দ্বিতীয়টার পাওয়ার পায়ের নিচে যেটা আছে সেটা x⁴r। তাহলে এই যে r+1 তম পদ, যেটাকে T(r+) দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, যার ভ্যালুটা দেখতে পেলাম এটা, সেটাকে অ্যাকচুয়ালি এই বিস্তৃতির সাধারণ পদ বলা হয়, সাধারণ পদ। তাহলে যখনই বলা হবে এই বিস্তৃতির সাধারণ পদটি কি, তখনই আমরা মনে রাখবো এটা হচ্ছে r+1 তম পদের কথা, যেটাকে T(r+1) দিয়ে সূচিত করা হয়, এবং যার মানটা কি যে উপরে n, কেন? এই যে পাওয়ারে ছিল n, এখানে যদি পাওয়ার 10 থাকে এখানে 10 লিখবো, তাহলে NC, তারপরে এই 1 বাদ দিয়ে এই অংশটুকুর কথা শুধু আমরা তুলে ধরবো r, NCR। কারণ আছে T(r+1), কিন্তু +1টাকে এক্সক্লুড করেছি আমরা, দিয়ে প্রথম জায়গাতে যেটা আছে সেটাকে লিখেছি NCR (a⁻n−r) × x⁴r। তাহলে শুধুমাত্র একটা বিস্তৃতিকরণ নয়, সেই বিস্তৃতিকরণের যে জেনারেল টার্ম, সাধারণ পদ, সেটা কি সেটাও বের করে দেখালাম। এবং এটাই কিন্তু পরবর্তীকালে তোমাদেরকে আবার দেখানো হয়েছে, লক্ষ্য করো। এর আগে যেটা বললাম সেই ঘটনাটা লক্ষ্য করো, যে এই বিস্তৃতির সাধারণ পদ হলো এটা, এটা আবার তোমাদেরকে পরবর্তীকালে দেখাবো। কিন্তু তার আগে এই দ্বিপদ রাশিমালাকে বিস্তৃতিকরণের যে ফর্মুলাটা তোমাদের সামনে দেখালাম, বিশাল বড় ফর্মুলা, সেই ফর্মুলাটাকে ইউটিলাইজ করে কি করে কোনো প্রবলেম সমাধান করতে হয় সেটা আগে তোমাদের সামনে পেশ করছি। দেখো, x/3 + 2y/4 দ্বিপদ রাশিমালাটিকে বিস্তৃত করো। লক্ষ্য করে এখানে প্রথম পদ আর দ্বিতীয় পদ, দুটো পদ আছে, তাই নাম হচ্ছে দ্বিপদ। তার পাওয়ার কত? 4। এটা পূর্ণ সংখ্যা, এটা শুধু তাই না, এটা ধনাত্মক সংখ্যাও বটে। অর্থাৎ স্যার আইজ্যাক নিউটন পাওয়ারটার উপরে যে দুটো নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেই নিষেধাজ্ঞা দুটি পুরোপুরি মেনে চলেছে। তাহলে স্যার আইজ্যাক নিউটনের ফর্মুলাটা আমরা পেয়েছি, লক্ষ্য করো। এটাকে বলতে পারবো কি, প্রথম যেটা আছে x/3 তার পাওয়ার কত? 4 প্লাস NC1, n এর মান তো এখানে 4, ভালো করে যদি বুঝে তাহলে অবশ্যই বুঝতে পারবে, 4C1 ইন্টু প্রথমটা এর পাওয়ার কত? 4 - 1 মানে 3 ইন্টু দ্বিতীয়টা 2/y টু দি পাওয়ার কত? পায়ের নিচে যেটা আছে সেটা, প্লাস 4C2 আবার প্রথমটা, তার পাওয়ার 4 - 2 মানে 2 ইন্টু দ্বিতীয়টা, তার পাওয়ার কত? পায়ের নিচে ছিল 2, প্লাস 4C3 ইন্টু প্রথম পদ, তার পাওয়ার 4 - 3 মানে 1 ইন্টু দ্বিতীয়টা 2/y এর পাওয়ার কত? পায়ের নিচে যেটা আছে সেটা, ফাইনালি 4C4 প্রথমটা x/3 টু দি পাওয়ার 4 - 4 মানে 0 ইন্টু দ্বিতীয়টা 2/y টু দি পাওয়ার পায়ের নিচে যেটা আছে সেটা। 4C4 হয়ে গেছে, এরপর আর নিশ্চয়ই 4C5 হবে না, কারণ 4টা যদি বস্তু থাকে তুমি ম্যাক্সিমাম 4টা বস্তু নিতে পারবে, তার বেশি বস্তু নিতে পারবে না। তাহলে যখন উপর আর নিচ সেম হয়ে গেল, সেটাই হচ্ছে লাস্ট স্টেপ, ওর বাইরে আমরা আর যেতে পারবো না। এরপর এটাকে ক্যালকুলেশন করব, x⁴/3⁴ মানে 81, 4C1 মানে 4 ইন্টু x এর কিউব বাই 3 এর কিউব মানে 27 ইন্টু 2⁴ মানে 2/y প্লাস 4C2। তোমরা এটা নিজে নিজে মুখে মুখে ক্যালকুলেশন করে বলতে পারো, কিংবা ক্যালকুলেটরের সাহায্যও নিতে পারো তুমি। তবে 4C2 এটা বের করার ফর্মুলাটা খুব সহজ, দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার। দেখো, আমরা কম্বিনেশন চ্যাপ্টারে শিখেছিলাম উপরের সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরেরটা মাইনাস নিচেরটা, অর্থাৎ 4 - 2 এর ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 24, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, 4 - 2 মানে 2, 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2, 24 কে 2 দিয়ে 4 দিয়ে ভাগ করলে হলো 6। তাহলে এই ফর্মুলা ফেলেও তোমরা করতে পারো,
তার নিয়মটা কি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। 4c2 এর ভ্যালু হচ্ছে 6, x এর স্কোয়ার বাই 3 এর স্কোয়ার মানে 9, 2 এর স্কোয়ার মানে 4, নিচে y স্কোয়ার। 4c3 এর মান একই রকম ভাবে যদি তোমরা বের করো তাহলে দেখবে এটা হবে 4, x টু দি পাওয়ার 1 মানে x, 3 টু দি পাওয়ার 1 মানে 3, 2 এর কিউব মানে 8, y এর কিউব। 4c4 এর মান হচ্ছে 1, কোনো কিছু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 4 মানে 16 বাই y টু দি পাওয়ার 4। শুধুমাত্র মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। তারপরে x টু দি পাওয়ার 4 বাই 81, আচ্ছা 4 দুগুণা 8 x কিউব বাই 27y প্লাস, এখানে কাটাকুটি যাবে লক্ষ্য করো, 3 দিয়ে কাটাকুটি করলে 3 দুগুণা 6, 3 তিরিক্ষা 9, তাহলে 4 দুগুণা 8 x স্কোয়ার বাই নিচে 3y স্কোয়ার। এখানে 4 8 32x বাই 3y কিউব প্লাস সবশেষে ওখানে পড়ে থাকলো 16 বাই y টু দি পাওয়ার 4। বেশ, অর্থাৎ এই যে x/3 প্লাস 2 বাই y টু দি পাওয়ার 4 এই দ্বিপদ রাশিমালাটাকে স্যার আইজাক নিউটনের প্রবর্তিত যে ফর্মুলা সেই ফর্মুলার অনুযায়ী কি করে বিস্তৃতি করে মান বের করতে হয় সেই জিনিসটা তোমাদের সামনে দেখানো হলো। অর্থাৎ শুধুমাত্র ফর্মুলা নয়, সেই ফর্মুলা ব্যবহারিক প্রয়োগ সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পরিবেশন করা হচ্ছে যাতে সেই ফর্মুলাটা তোমাদের ব্রেনের মধ্যে চিরস্থায়ী একটা প্রভাব ফেলতে পারে। এরপরে আমরা ঠিক পরবর্তী আলোচনায় চলে যাব। লক্ষ্য করো, যেটা বলছিলাম a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদ, যেটা তোমাদের সামনে দেখানো হলো এই ঘটনাটা সাধারণ পদটা কি না তো r প্লাস 1 তম পদ, যেটাকে t অফ r প্লাস 1 দিয়ে সূচিত করেছিলাম, যার ভ্যালুটা কি ncr, প্রথমটার পাওয়ার উপরেরটা মাইনাস নিচেরটা ইন্টু দ্বিতীয়টার পাওয়ার পায়ের নিচে যেটা আছে সেটা, সেই জিনিসটাই ওখানে পুনরাবৃত্তি ঘটানো হয়েছে। লক্ষ্য করো, এর বিস্তৃতিতে সাধারণ পদ t অফ r প্লাস 1 ইজ ইকুয়াল টু পাওয়ারে যেটা ছিল ncr, প্রথমটার পাওয়ার উপরেরটা মাইনাস নিচেরটা ইন্টু দ্বিতীয়টার পাওয়ার পায়ের নিচে যেটা আছে সেটা। এবার এই যে ফর্মুলা শিখলাম সেই ফর্মুলার আলোকে কিছু অঙ্ক তোমাদের সামনে অবশ্যই পরিবেশন করব। যেমন এখানে লক্ষ্য করা হয়েছে, দেখো 3a প্লাস 2/a টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে দশম পদটি কত? তাহলে দশম পদকে আমরা বলতে পারবো t10। তাহলে এটাকে প্রথমে আমি কি লিখবো, এই 10টাকে কিছু প্লাস 1 লিখবো, অর্থাৎ এটাকে লিখতে পারি 9 প্লাস 1। স্যার কেন এরকমটি করে লিখলেন? তার কারণ আমরা যে ফর্মুলাটা দিয়ে অঙ্কটাকে সমাধান করতে চাইছি সেখানে আছে t অফ r প্লাস 1, অর্থাৎ একটাকে সেপারেট করা আছে। একটাকে যদি সেপারেট করতে পারি তবে শুরুতে যেটা আছে সেটাই কিন্তু এর পায়ের নিচে আসবে, অর্থাৎ সেটাই তার r এর ভ্যালু। তাহলে এখানেও আমরা সেই ফর্মুলাটা ফেরার জন্য কোন 10টাকে সামথিং প্লাস 1 লিখেছি। যদি 5 থাকে তাহলে 4 প্লাস 1, অর্থাৎ সেখান থেকে 1 বাদ দিয়ে লিখবো। তারপর ফর্মুলা কি n মানে 12, c r মানে কত, r মানে হচ্ছে 9 ইন্টু প্রথমটার পাওয়ার 3a টু দি পাওয়ার 12 মাইনাস 9 মানে 3 ইন্টু দ্বিতীয়টা তার পাওয়ার কত, পায়ের নিচে যেটা আছে সেটা। এবার আমরা ক্যালকুলেশন করতে শুরু করব। 12c 9 ইন্টু 3 টু দি পাওয়ার 3 মানে 27 a কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 9 মানে 512 বাই a টু দি পাওয়ার 9। আচ্ছা 12c 9 যেটা পাবো তাকে 27 দিয়ে গুণ, তাকে 512 দিয়ে গুণ, ওটা গুণ তো করবোই, কিন্তু a কিউব আর a টু দি পাওয়ার 9 এটা যদি কাটাকুটি করি নিচে নিশ্চয় a টু দি পাওয়ার 6 আসবে, কারণ কাটাকুটি করলে এখানে 9 এখানে 3 6 আসবে নিচে, সেটা লিখেছি। এবার উপরেরটা আমরা গুণ করার চেষ্টা করব। আচ্ছা এটা মানে হলো 220, এটা মানে 27 যেমন ছিল 512 যেমন ছিল রেখে দিলাম। তারপরে এই তিনটাকে আমরা গুণ করব, অর্থাৎ প্রথমে 12c9 এর ভ্যালুটা দেখানো হলো, 27 512 সবকিছু লিখে ফেলেছি। এবার টোটালটাকে যদি গুণ করি তাহলে এটা আমরা পাবো 30 41 280 বাই a টু দি পাওয়ার 6। লক্ষ্য করো, আমরা এর বিস্তৃতিতে যে কোনো পদ আমরা জানতে চাইবো সেই পদটারই মান এই ফর্মুলার মাধ্যমে এই সিস্টেম অনুসরণ করে আমরা বের করতে অবশ্যই পারবো। খুব কঠিন নেই, শুধু টার্মগুলো দেখতে বড় এইটুকুই যা খারাপ, বাদ বাকি টোটালটাই কিন্তু সহজ এবং সাবলীল ভাবে তোমরা করতে পারবে। এরপরে নেক্সট আমরা স্যার আইজাক নিউটন প্রবর্তিত যে দ্বিপদ রাশিমালার বিস্তৃতকরণের ফর্মুলা
সেটা দেখে ফেলেছি, তার সাধারণ পদ দেখে ফেলেছি, এবং সেগুলিকে প্রয়োগ করে কি করে কোনো প্রবলেম সমাধান করতে হয় সেটাও দেখানো হয়ে গেছে। এবার ওই ফর্মুলাটার আদলে, ওই ফর্মুলাটার অনুকরণে আরো যে বেশ কয়েকটা বিস্তৃতি রয়েছে, সেই বিস্তৃতিকরণের ফর্মুলাগুলো একে একে দেখাবো। শুধু তাই নয়, প্রত্যেকটা আপকামিং যে এক্সপ্যানশন, যে বিস্তৃতিগুলো আসতে চলেছে, সেই বিস্তৃতিকরণগুলোর সাধারণ পদগুলোই বা কি সেটাও আমরা তোমাদের সামনে শেয়ার করব। লক্ষ্য করো, দেখানো হয়েছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। আমরা এতক্ষণ শিখছিলাম এ প্লাস এক্স টু দি পাওয়ার এন। তাহলে এর জায়গায় এখানে কত আছে? 1। তাই এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা, সেখানে এ যেখানে ছিল সব জায়গাতে যদি 1 বসিয়ে দিই, তাহলে নিশ্চয়ই নতুন ফর্মুলাটা আমরা পেয়ে যাব। কি ছিল লক্ষ্য করো, আমরা এখানে লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ছিল এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান, প্রথমটার পাওয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস এন সি টু, তারপরে এরকম করতে করতে ডট ডট ছিল, সব চলতে চলতে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট, লাস্ট অফ অল এটা ছিল এক্স টু দি পাওয়ার এন। তাহলে যে ফর্মুলা থেকে এর মানটা বের করব সেটা তোমাদের সামনে দেখানো হলো। তারপর এর বাম দিকের সাথে এর বাম দিক যদি কম্পেয়ার করি, এ এর জায়গায় কত বসে আছে? 1। তাহলে ডান দিকে এ এর জায়গায় 1 বসাতে শুরু করব। 1 টু দি পাওয়ার এন, কোনো কিছু 1 এর পাওয়ার যাই হোক না কেন তার ভ্যালুটা তো 1ই হয়, তাই এখানে 1 দেওয়া হয়েছে, প্লাস এন সি 1, এটা 1 হয়ে যাবে, ইন্টু এক্স, এন সি 1 ইন্টু 1 ইন্টু এক্স, কিছু নেই মানে তো 1 আছে, এন সি 2 আবার 1 ইন্টু এক্স স্কোয়ার, মানে শুধু এক্স স্কোয়ার। এই করতে করতে এন সি আর, এটা ক্যান্সেল হয়ে গেল, মানে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার আর, সবশেষে এটা হয়ে গেল এক্স টু দি পাওয়ার এন। অর্থাৎ এই ফর্মুলাটা মুখস্থ করার বা মনে রাখার আমাদের কোনো দরকার নেই, শুধু ইনিশিয়াল যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা যদি মানে ঠিকঠাক মাথায় রাখতে পারি, তাহলেই আমরা পরবর্তী যে কোনো ফর্মুলা তৈরি করতে পারবো। এরপরে এই বিস্তৃতিকরণ বলার সময় এই পদটাকে বলেছিলাম তার সাধারণ পদ। তাহলে এর করেসপন্ডিং যেটা পদ এখন পেলাম সেটা হলো এই বিস্তৃতির সাধারণ পদ, সেটা দেখানো হয়েছে। এর সাধারণ পদটা টি অফ আর প্লাস 1 যেভাবে সূচিত করেছিলাম সেটা সেরকমই, ইজ ইকুয়াল টু কি ছিল? এন সি আর ইন্টু প্রথমটার পাওয়ার, এই যে 1 এর পাওয়ার নিয়ম অনুযায়ী উপরেরটা মাইনাস নিচেরটা হওয়া উচিত, কিন্তু 1 এর পাওয়ার যাই হোক না কেন, যেহেতু তার ভ্যালু 1 তাই এটা দেখানোর প্রয়োজন হয়নি, ইন্টু দ্বিতীয়টার পাওয়ার পায়ের নিচে যেটা আছে সেটা দেখানো হয়েছে। অর্থাৎ এই পুরোটা হলো এই বিস্তৃতিকরণের সাধারণ পদ যেটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে একটাকে আমাদের সুন্দরভাবে বুঝতে হবে, যদি ওই একটাকে বুঝে যায় তাহলে পরবর্তীগুলো আর আমাদের ঝামেলা তৈরি করতে পারবে না। এবার চলে এসো সেকেন্ড যেটা বিস্তৃতি দেখাচ্ছি, এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন। আবার ওই ফর্মুলাটার কাছে যাব, এটার সাথে একটা ফারাক কি, এখানে ছিল প্লাস এক্স, এখানে মাইনাস এক্স, অর্থাৎ এক্স এর জায়গাতে মাইনাস এক্স বসিয়ে দেবো। আচ্ছা, যদি এই ডান দিকে এক্স এর জায়গাতে মাইনাস এক্স বসাই তাহলে কি কি পরিবর্তন হবে লক্ষ্য করো। প্রথমটা যা ছিল তাই, এক্স এর জায়গাতে মাইনাস এক্স যদি বসাই তাহলে মাইনাস এক্স এর পাওয়ার 1। আমরা জানি মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস হবে, মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে প্লাস হবে। তাহলে মাইনাসের পাওয়ার এখানে বিজোড়, তার মানে মাইনাস হয়ে যাবে, তাই এখানে মাইনাস চলে এলো, যে লক্ষ্য করো এন সি 1 এ টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এক্স যেমন ছিল, এখানে আবার এক্স এর জায়গায় মাইনাস এক্স দিয়ে তার পুরোটার স্কোয়ার, তাহলে মাইনাসের পাওয়ার যেহেতু জোড় নিশ্চয়ই সেটা প্লাস হয়ে যাবে, তাই পরবর্তী পদটা প্লাস। তাহলে এন সি 2 এ টু দি পাওয়ার এন মাইনাস 2, আর এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার রেখে দিলাম। তাহলে লক্ষ্য করো এর বিস্তৃতকরণের ফর্মুলাটা প্রথমটা প্লাস, তারপরে মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, এইভাবে কন্টিনিউ করবে। অর্থাৎ এখানে প্লাস থাকলে সবকটাই প্লাস, কিন্তু এখানে মাইনাস থাকলে প্লাস মাইনাস এই করে অল্টারনেট করতে থাকবে। এখন এই অল্টারনেট করতে করতে এমন একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়াবো, লক্ষ্য করো স্যার এগুলোর তো পাওয়ার বলে ফেললেন যে মাইনাসের পাওয়ার জোড় আসবে তাই প্লাস হয়ে গেল, মাইনাসের পাওয়ার বিজোড় তাই মাইনাস হয়ে গেল, কিন্তু এইখানে এসে স্যার এক্স এর জায়গাতে তো মাইনাস এক্স বসাবো, তাহলে কি ঘটবে এইটা লক্ষ্য করো, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এক্স এর জায়গাতে কি বসাবো বলেছি? মাইনাস এক্স, তার পাওয়ার হলো আর। এবার এটাকে ভেঙে দেখাই তাহলে বোঝা যাবে, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর। আচ্ছা, এটাকে আমরা বলতে পারবো -1 ইন্টু এক্স তার পাওয়ার আর। আশা করি বুঝতে পেরেছো, কেননা এটাকে এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্সই হবে। এন সি আর
এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এটাকে সূচকের নিয়ম অনুযায়ী -1 এর পাওয়ার আর বলতে পারি, ইন্টু এক্স এর পাওয়ার আর বলতে পারি। তাহলে এই পদে যখন এক্স এর জায়গাতে -x বসাবো তখন সেই পদটা দেখতে এইরকম হবে। তাহলে ওই পদটা করেসপন্ডিং পদটা লিখেছি, লক্ষ্য করো, -1 টু দি পাওয়ার আর, অর্থাৎ এই যে পদটা সেটা শুরুতে লিখেছি। তারপরে এনসিআর এই যে লেখা আছে, এ টু দি পাওয়ার এন মাইনাস আর লেখা আছে, ইন্টু এক্স টু দি পাওয়ার আর। অর্থাৎ এই যে -x তার পাওয়ার যেটা ছিল এটা আমাদের কাছে স্পষ্ট নয়, সেটা জোড় না বিজোড়। যখন স্পষ্ট নয় তখন কিন্তু আমাকে এই মাইনাসের জন্য -1 টু দি পাওয়ার আরটা এক্সট্রা বের করতে হয়েছে, আর সেটা একেবারে সরাসরি বের করে দিয়েছি। একই রকম জায়গা, এই জায়গাটাতে এক্স এর জায়গায় -x বসাবো, তাহলে -x টু দি পাওয়ার n, আগের মতোই এটাকে বলবো -1 টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার n। কেননা এখানে এনটা জোড় না বিজোড় সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট নয়। তাহলে যখনই মানে মাইনাসের পাওয়ার জোড় না বিজোড় স্পষ্ট হবে না, তখনই কিন্তু এই যে -1 টু দি পাওয়ার আর, এখানে -1 টু দি পাওয়ার n এই আকারে লিখে দেওয়ার চেষ্টা করব। এখানে পাওয়ারে আর কেন হয়েছিল? যেহেতু এই যে -x এর পাওয়ার আর ছিল, এখানে -1 এর পাওয়ার n কেন হয়েছে? এখানে x এর জায়গায় -x তার পাওয়ার n ছিল, সেই জন্য পাওয়ার গুলো পরিবর্তন হচ্ছে। এবার এর আদলে এই ফর্মুলাটা দেখানো হলো, তাহলে এর যেমন সাধারণ পদ ছিল ঠিক একই রকম ভাবে এরও একটা সাধারণ পদ থাকবে। সেটা কোন পদ? না, তো এরই অনুরূপ যে পদ আমরা দেখলাম, এর অনুরূপ পদটা হচ্ছে এটা, আর সেটা এখানে দেখা দিল এই যে এই পদটা। তাহলে এই পদটাকে টোটালটাই বলবো ওই বিস্তৃতির সাধারণ পদ। তাহলে সাধারণ পদ বের করার ফর্মুলা কি? -1 টু দি পাওয়ার আর যেমন ছিল রাখলাম, ইন্টু এই জায়গাটা কিন্তু একেবারে আগের মতোই, অর্থাৎ এনসিআর প্রথমটার পাওয়ার উপরেরটা মাইনাস নিচেরটা, ইন্টু দ্বিতীয়টার পাওয়ার পায়ের নিচে যেটা আছে সেটা। অর্থাৎ ফর্মুলাগুলো এরকম ভাবে আমরা মনে রাখবো, যদি প্লাস হয় তাহলে তো কোনো সমস্যাই নেই, ওই যে এটা হচ্ছে তার সাধারণ পদ। যদি মাইনাস হয় তাহলে -1 টু দি পাওয়ার আর, এই যে এই আরটা লিখবো, -1 এর পাওয়ার আর এটা দিয়ে দিলাম, তারপরে যেমন ফর্মুলা ছিল ওই রকমই লিখে ফেলবো, আর কোনো পরিবর্তন নেই। অর্থাৎ প্লাসের জন্য কোনো কিছু ইনক্লুড করা দরকার নেই, মাইনাসের জন্য ইনক্লুড করা দরকার আছে। এবার এর মতো করে যেমন এই ফর্মুলাটা পেলাম, এর মতো করে আরো একটা ফর্মুলা পাওয়া উচিত, সেটা হলো 1 - x টু দি পাওয়ার n। সেটা আমরা নেক্সট দেখানোর চেষ্টা করছি, 1 - x টু দি পাওয়ার n। তাহলে এই ফর্মুলাটা পাবো কোত্থেকে? a - x টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা এক্ষুনি দেখালাম, সেখানে a এর ভ্যালু 1 বসাবো। যদি 1 বসাই তাহলে কি ঘটবে লক্ষ্য করো, a এর ভ্যালু যদি 1 বসাই, 1 টু দি পাওয়ার n মানে 1, মাইনাস nc1, এটা তো 1 হয়ে যাবে, nc1 ইন্টু এক্স প্লাস nc2 ইন্টু এক্স স্কোয়ার, এই করতে করতে কন্টিনিউ করবে। লক্ষ্য করো সেরকম দেওয়া হয়েছে, 1 মাইনাস এটা nc1 ইন্টু এক্স প্লাস nc2 এক্স স্কোয়ার, তারপরে মাইনাস, তারপরে প্লাস, এই করতে করতে কন্টিনিউ করলো। তারপরে আর প্লাস 1 তম পর্যায়ে গিয়ে যেরকম দেখিয়েছিলাম, -1 টু দি পাওয়ার আর এনসিআর, এখানে এ বলতে তো প্রথম পদ 1, 1 এর পাওয়ার উপরেরটা মাইনাস নিচেরটা হওয়ার কথা ছিল, কিন্তু 1 এর পাওয়ার যাই হোক না কেন তার মান যেহেতু 1, তাই ওটা লেখার প্রয়োজন হয়নি। দ্বিতীয়টার পাওয়ার এই যে পায়ের নিচে যেটা ছিল, সব শেষে আমরা দেখেছিলাম -1 টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার n। এবং এর যে সাধারণ পদ সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, যেটাকে টি অফ আর প্লাস 1 দিয়ে সূচিত করা হয়, যার ভ্যালুটা হলো -1 টু দি পাওয়ার আর এনসিআর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। ব্যাস, আমরা দ্বিপদ উপপদের সব রকম বিস্তৃতিকরণের ফর্মুলা এবং প্রত্যেকটা সাধারণ পদটাই বা কি সেটা কিন্তু তোমাদের সামনে বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। এবার যে ফর্মুলাগুলো দেখালাম সেই ফর্মুলাগুলোকে অঙ্কের মাধ্যমে কি করে প্রয়োগ করতে হয় সেই জিনিসটা তোমাদের সামনে আজকে ক্লিয়ার করব, দিয়ে আজকের ক্লাস শেষ করব। কি করেছি লক্ষ্য করো, সরল করতে বলেছে, এটা প্লাস এটা টু দি পাওয়ার 7, এটা মাইনাস এটা টু দি পাওয়ার 7। আজকে দেখেছি দ্বিপদ রাশিমালাকে কি করে বিস্তৃত করতে হয়। স্যার আইজাক নিউটন মানে যে ফর্মুলাটা দিয়েছিলেন তার আদলে আমি একটা প্রবলেমও করে দেখিয়েছিলাম, সেইটাকে অনুসরণ করে এটাকে একবার বিস্তৃত করব, ওইটাকে একবার বিস্তৃত করব। তাহলে লক্ষ্য করো, এটাকে লিখতে পারবো প্রথমটার পাওয়ার 7 প্লাস 7c1, প্রথমটার পাওয়ার 7 - 1 মানে 6, ইন্টু দ্বিতীয়টা এর পাওয়ার কত, পায়ের নিচে যেটা আছে সেটা, প্লাস 7c2
প্রথমটার পাওয়ার 7-2 মানে 5 ইন্টু রুট ওভার অফ, মানে দ্বিতীয়টা রেখে দিয়ে তার পাওয়ার পায়ের নিচে যেটা আছে, প্রথমটার পাওয়ার 7-3 মানে 4 ইন্টু দ্বিতীয়টা তার পাওয়ার কত পায়ের নিচে যেটা ছিল প্লাস 7c4, প্রথমটা 7-4 মানে 3 x² - 1 এটা দ্বিতীয়টা তার পাওয়ার হলো 4 প্লাস 7c5, প্রথমটার পাওয়ার 7-5 মানে 2 এটার পাওয়ার পায়ের নিচে যেটা আছে সেটা, প্রথমটার পাওয়ার 7-6 মানে 1 এর পাওয়ার পায়ের নিচে যেটা আছে সেটা, সবশেষ 7c7, প্রথমটার পাওয়ার 7-7 মানে 0 ইন্টু দ্বিতীয়টা তার পাওয়ার পায়ের নিচে যেটা আছে সেটা। 7c7 হয়ে গেছে, উপরেটা নিচেটা সমান হয়ে গেছে, আর কি পরবর্তীকালে কোনো পদ পাবো না। তাহলে প্রথমটাকে বিস্তৃত করে পাওয়ার যেহেতু 7, 8খানা পদ পাওয়ার কথা ছিল, আমরা কিন্তু 8খানা পদ পেয়ে গেছি। একই রকম ভাবে দ্বিতীয়টাকে বিস্তৃত করব, এটা আর এটা সেম, শুধু মাঝখানে মাইনাস আছে। আমি বলেছিলাম যখন মাইনাস থাকবে তখন তার বিস্তৃতকরণের ফর্মুলা প্লাস মাইনাস করে অল্টারনেট করবে। তাহলে সেই ফর্মুলাটা ফেলছি, x⁻7 মাইনাস 7c1, প্রথমটার পাওয়ার 6 ইন্টু দ্বিতীয়টার পাওয়ার পায়ের নিচে যেটা আছে সেটা, প্লাস প্রথমটার পাওয়ার 7-2 মানে 5, দ্বিতীয়টার পাওয়ার 2 মাইনাস 7c3, প্রথমটার পাওয়ার 7-3 4, দ্বিতীয়টার পাওয়ার পায়ের নিচে যেটা আছে সেটা, মাইনাসের পরে এবারে প্লাস 7c4, প্রথমের পাওয়ার 7-4 মানে 3, দ্বিতীয়টার পাওয়ার পায়ের নিচে আছে 4 মাইনাস 7c5, প্রথমটার পাওয়ার 7-5 মানে 2 ইন্টু দ্বিতীয়টা x² - 1 তার পাওয়ার পায়ের নিচে যেটা ছিল সেটা, তারপরে প্লাস 7c6, প্রথমটার পাওয়ার 7-6 মানে 1, দ্বিতীয়টার পাওয়ার পায়ের নিচে যেটা আছে সেটা, মাইনাস 7c7, প্রথমটার পাওয়ার 7-7 মানে 0 ইন্টু দ্বিতীয়টা এর পাওয়ার পায়ের নিচে যেটা আছে সেটা। লক্ষ্য করো 7c7 হয়ে গেছে, মানে এর পরবর্তীকালে আর কোনো পদ থাকা সম্ভব নয়। তাহলে টোটাল এটাকে বিস্তৃত করে 8টা প্লাস এখানে 8টা 16টা পদ লেখা হয়েছে। এই চ্যাপ্টারের অঙ্কের মানে ফরম্যাট গুলো বড়, কেন ফর্মুলাটাই বড়, কিন্তু ফর্মুলাটা খুব সহজ, একই রকম ফর্মুলা বারবার আমরা প্রয়োগ করছি, এইটুকু এখানে অত্যন্ত সহজ। এরপর লক্ষ্য করো আমরা ক্যালকুলেশনটাকে প্রসিড করব। এখানে মাইনাস 7c1 দিয়ে যেটা আছে, এখানে প্লাস 7c1 কেটে গেল, তারপরে মাইনাস 7c3 যেটা আছে প্লাস 7c3 কেটে গেল, মাইনাস 7c5 যেটা আছে প্লাস 7c5 সেম জিনিস আছে, মাইনাস 7c7 যেটা আছে প্লাস 7c7 দিয়ে কেটে গেল, অর্থাৎ জোড়ায় জোড়ায় কেটে গেছে। যেগুলো পড়ে আছে সেগুলো জোড়া জোড়া। লক্ষ্য করো x⁻7 আর এখানে x⁻7, তাহলে এই দুটোকে যদি যোগ করি 2 ইন্টু x⁻7 প্লাস 7c2 এইটা, আর এখানেও 7c2 দিয়ে সেম জিনিস আছে, তাহলে এখানে যা আছে এখানে তাই আছে। তাহলে আমরা 2 ইন্টু লিখছি 7c2, দুটো আছে তাই 2 গুণ করেছি 7c2, তারপরে কি আছে x⁻5 ইন্টু কি আছে রুট x² - 1 তার স্কোয়ার। আমরা জানি রুট মানে পাওয়ারে হাফ, তাহলে x² - 1 এর পাওয়ার হাফ ইন্টু 2, তাহলে ওই হাফের নিচের 2 আর উপরে 2 কেটে গেল, কিংবা বলতে পারি রুট আছে তার স্কোয়ার আছে, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে শুধু x² - 1। তারপর লক্ষ্য করো 7c4, এখানে যা আছে এখানেও 7c4 দিয়ে সেম জিনিসই আছে, দুটো আছে তাই 2 গুণ করলাম 7c4, x এর পাওয়ার কত 3, এখানে লক্ষ্য করো x² - 1 তার পাওয়ার হাফ, রুট মানে পাওয়ারে হাফ ইন্টু 4, হাফ আর 4 যদি গুণ করি তাহলে কাটাকুটি করলে 2 পড়ে থাকবে, তাহলে এখানে থাকবে x² - 1 তার স্কোয়ার প্লাস এবারে ফাইনালি 7c6, এখানে যা আছে এখানেও 7c6 দিয়ে সেম জিনিসটাই আছে, দুটো আছে তাই 2 ইন্টু 7c6, তারপরে x এর পাওয়ার 1
মানে শুধু এক্স, রুট তার পাওয়ার 6, রুট মানে পাওয়ারে হাফ, হাফ ইন্টু 6 কাটাকুটি করলে 3, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 তার পাওয়ার 3। আশা করি ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারছো। তার পরবর্তীকালে 2x টু দি পাওয়ার 7 প্লাস 2 ইন্টু 7c2 এর মান আমি যেরকম করে তোমাদেরকে বের করতে শেখালাম সেই রকম করে বের করার চেষ্টা করব। আচ্ছা, 7c2 এর মান হলো 21, x টু দি পাওয়ার 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 ইন্টু 7c4 তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবে 35। কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা এর আগের অঙ্কে দেখিয়েছি আমি। এক্স কিউব ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2ab মানে 2x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 প্লাস 2 ইন্টু 7c6 মানে 7 ইন্টু এক্স রেখে দিলাম ইন্টু এ মাইনাস বি তার কিউবের ফর্মুলা, এ কিউব মানে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3a স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু বি মানে 1 প্লাস 3ab স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার মাইনাস বি কিউব মানে 1, অর্থাৎ স্কোয়ার এবং কিউবের ফর্মুলা ফেলে দিয়েছি। এবারে গুণ করব, দেখো 2x টু দি পাওয়ার 7, 21 দুগুণা 42, x টু দি পাওয়ার 5 এর সাথে x স্কোয়ার গুণ x টু দি পাওয়ার 7, 42 x টু দি পাওয়ার 7। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, 21 দুগুণা 42 x টু দি পাওয়ার 5 তার সাথে 1 গুণ যদি করি 42 x টু দি পাওয়ার 5 থেকে গেল, প্লাস 35 দুগুণা 70 x কিউব তাকে এটা দিয়ে যদি গুণ করি x টু দি পাওয়ার 7, 70 x টু দি পাওয়ার 7 মাইনাস আছে মাইনাস দিলাম, 35 দুগুণা 70 x কিউবের সাথে এটা গুণ, তাহলে 70 এর সাথে 2 গুণ করলে 140 x কিউব ইন্টু এক্স স্কোয়ার মানে x টু দি পাওয়ার 5 প্লাস আছে প্লাস দিলাম, 70 x কিউবকে 1 দিয়ে গুণ করলে 70 x কিউব প্লাস 7 দুগুণা 14 x কে এটা দিয়ে গুণ করব 14 x টু দি পাওয়ার 7 মাইনাস 14 কে 3 দিয়ে গুণ করলে 3 14 42 x এর পাওয়ার 1 এখানে x এর পাওয়ার 4 মানে x এর পাওয়ার 5 প্লাস আছে প্লাস দিলাম, 7 দুগুণা 14 ইন্টু 3 42 এখানে x এখানে x স্কোয়ার তার মানে x কিউব, তারপরে মাইনাস আছে মাইনাস দিলাম, 7 দুগুণা 14 x ইন্টু 1 তার মানে 14x, অর্থাৎ পুরোপুরি গুণ করে দিয়েছি যেভাবে আমরা সাধারণ গুণ করি। এবার যোগ করবো, লক্ষ্য করো 2x টু দি পাওয়ার 7 প্লাস 42x টু দি পাওয়ার 7 কত হলো 44x টু দি পাওয়ার 7 প্লাস 70x টু দি পাওয়ার 7, 44 আর 70 114x টু দি পাওয়ার 7 আর এখানে 14 128x টু দি পাওয়ার 7। আচ্ছা, তাহলে 128x টু দি পাওয়ার 7 লক্ষ্য করে শুধু যোগ করেছি আমরা। এরপরে x টু দি পাওয়ার 5 এ চলে যাবো, দেখো মাইনাস 42x টু দি পাওয়ার 5 মাইনাস 140x টু দি পাওয়ার 5 মানে মাইনাস 182x টু দি পাওয়ার 5 মাইনাস 42x টু দি পাওয়ার 5 মানে মাইনাস 224x টু দি পাওয়ার 5। তারপরে এখানে পড়ে আছে 70x কিউব, এখানে পড়ে আছে 42x কিউব, 70 আর 42 112x কিউব প্লাস 112x কিউব, আর কি কোনটা পদ পড়ে থাকলো মাইনাস 14x। ব্যাস, আমাদের টোটাল যেটা সরল করতে বলেছিল সেই সরলীকৃত রূপটা আমরা এইরকম পেয়েছি। তাহলে যদি দেখা যায় যে ওইটাকে সরল করতে গিয়ে প্রথম যে লাইনটা ফেলেছি সেটা বড় কিন্তু কঠিন নয়। কেন কঠিন নয়? বারবার ওই একই ফর্মুলা, স্যার আইজ্যাক নিউটন যে ফর্মুলাটা আমাদের সামনে উপস্থাপন করেছিলেন সেটাই আমরা প্রয়োগ করেছি, এবং তারপর যে ক্যালকুলেশন টুকু করেছি এটা তো নেহাতি সহজ, এটাতে কঠিন কিছু নেই। কঠিন যদি বলো তাহলে এই 7c2 7c4 7c6 এর ভ্যালুগুলো কি করে বের করে, কিন্তু সেই জায়গাটাও আমরা এর আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছি কি করে তার মানগুলো ক্যালকুলেশন করে বের করতে হয়। এরপরে নেক্সট প্রবলেম তোমাদের সামনে দেখাবো, লক্ষ্য করো এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ, এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগের দ্বিগুণ। আমরা লক্ষ্য করো এই 1 প্লাস x টু দি পাওয়ার 2n এটাকে ভাঙতে শুরু করব। আমরা আজকে দেখেছি 1 প্লাস x টু দি পাওয়ার n এর ফর্মুলা, ওই ফর্মুলার আদলে যদি এটাকে ভাঙি তাহলে 1 টু দি পাওয়ার 2n মানে 1 প্লাস n c1 ছিল, কিন্তু n এর জায়গাতে এখানে 2n c1 ইন্টু x। আমি বলেছিলাম x এর পাওয়ার কত হবে, পায়ের নিচে যেটা থাকবে, তারপরে 2n c2 x স্কোয়ার। এই করতে করতে নিশ্চয় কোনো একটা সময় 2n cn ইন্টু x টু দি পাওয়ার n পাবো, প্লাস তারপরের পদগুলো লিখলাম না, চলতে থাকলো। কেন আমি লিখলাম না?
আমি শুধু সেই পদটা চাইছি যে পদে x⁴n আছে, এই যে। তাহলে এখানে কি বলছিল 1 + x⁴2n, অর্থাৎ এই যে বিস্তৃতিকরণের মানে পদটা সেটা লিখেছি, এর বিস্তৃতিতে মানে এই ডান দিকের মধ্যে x⁴n এর সহগ, মানে যে পদটাতে x⁴n আছে সেই পদটা আগে খুঁজে বের করলাম, তারপর x⁴n এর সহগ মানে তার সাথে যেটা গুণ আছে। তাহলে কি পেলাম, 1 + x⁴2n এর বিস্তৃতিতে x⁴n এর সহগ কত, 2n/cn। তাহলে ওটাই লিখছি, অতএব 1 + x⁴2n এর বিস্তৃতিতে x⁴n এর সহগ কত, 2n/cn। এবার এটাকে মানে আমরা ভাঙবো এনসিআর এর যে ফর্মুলা ছিল, কি ফর্মুলা, উপরে যেটা আছে সেই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল, নিচে যেটা আছে সেই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল ইনটু উপরেরটা মাইনাস নিচেরটা, অর্থাৎ 2n - n এর ফ্যাক্টোরিয়াল। উপরে ফ্যাক্টোরিয়াল 2n রেখে দিলাম, নিচে ফ্যাক্টোরিয়াল n ছিল রাখলাম, 2n থেকে n বাদ দিলে সেটা n এর ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তাহলে প্রথমকার কাজটুকু হয়ে গেছে। এবার 1 + x⁴2n - 1 ওর বিস্তৃতি বের করব। আগের মতো ভাঙছি, প্রথমটা 1, তারপরে 2n - 1 c1 × x, তারপরে 2n - 1 c2 × x²। এরকম করতে করতে আমরা কন্টিনিউ করব। আমরা সেই পদটা খুঁজে বের করব যে পদটাতে x⁴n থাকবে। লক্ষ্য করো 2n - 1 cn, যেহেতু c এর পায়ের নিচে n আছে তাহলে x এর পাওয়ার ওটাই থাকবে, অর্থাৎ আবার দ্বিতীয় বিস্তৃতির ক্ষেত্রে x⁴n কোন পদটাতে রয়েছে সেই পদটা খুঁজে বের করতে পেরেছি। তাহলে তার সাথে যেটা গুণ আছে সেটা নিশ্চয়ই হলো এই বিস্তৃতিতে x⁴n এর সহগ, যেটা ওরা বের করতে বলেছিল, এর বিস্তৃতিতে x⁴n এর সহগ। তাহলে লিখছি, অতএব এর বিস্তৃতিতে x⁴n এর সহগ কত, 2n - 1 cn। এটারও ফর্মুলা সেম, এরকম করে ফেলার চেষ্টা করবো। লক্ষ্য করো, উপরে 2n - 1 এর ফ্যাক্টোরিয়াল, নিচে যেটা ছিল n এর ফ্যাক্টোরিয়াল, উপরের থেকে নিচেরটা বাদ দেব। তাহলে কি পড়ে থাকলো দেখো, উপরে ফ্যাক্টোরিয়াল 2n - 1, নিচে ফ্যাক্টোরিয়াল n ইন্টু 2n থেকে n বাদ দিলে n আর -1 ছিল যেটা, সেটা রেখে দিলাম। এবারে কি করবো, লক্ষ্য করো, আমরা উপর নিচকে 2n দিয়ে গুণ করব। আবার বলছি দেখো, 2n দিয়ে উপরকে গুণ করছি, নিচেও তাই আমরা 2n দিয়ে গুণ করছি। দেখো, তাহলে নিচে ছিল ফ্যাক্টোরিয়াল n, রেখে দিলাম। 2n দিয়ে যদি গুণ করি তাহলে নিচে আছে ফ্যাক্টোরিয়াল n - 1। তাহলে উপরে 2n লিখেছি, নিচে 2n লিখেছি, আলটিমেট কেটে গেলে কোনো সমস্যা নেই। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আপনি 2n কেন গুণ করলেন? এই প্রশ্নটার উত্তর আমরা এক্ষুনি জানতে পারবো, তবে মানে এই স্টেপে নয়, এর পরের স্টেপে গুলোতে আমরা জানতে পারবো। আচ্ছা, এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি সেই জায়গাটার জন্য একটা উদাহরণ তোমাদের সামনে পেশ করছি। ফ্যাক্টোরিয়াল 5, আচ্ছা এটা মানে আমরা সকলেই জানি 5 থেকে শুরু করে এক এক করে কমবে, কমতে কমতে 1 পর্যন্ত যাবে। আমরা এত বড় না লিখে আমরা যদি এরকম লিখি 5 ইন্টু, পরে এগুলো আর লিখবো না, এটাকে পুরোটাকে 4 এর ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো না পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। কেননা 4 এর ফ্যাক্টোরিয়াল মানে হতো 4 × 3 × 2 × 1। তাহলে আমি যেটা তোমাদের সামনে বোঝানোর জন্য এই উদাহরণটা টেনে আনলাম, সেটা হলো এটা বড়, এর তুলনায় 1 কম, বড় তার তুলনায় 1 কম, তার ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে বড়কে তার তুলনায় 1 কম যে সংখ্যা, সেই সংখ্যার ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি গুণ করি তাহলে যে বড় সংখ্যাটা ছিল তার ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। আবার বলছি এখানে নিয়মটা, প্রথমে বড় সংখ্যা, তারপরে তার তুলনায় 1 কম, আর যেটা কম তার ফ্যাক্টোরিয়াল যদি থাকে তাহলে আমরা সেই দুটোর গুণফলটা লিখতে পারবো, বড় যে সংখ্যা তার ফ্যাক্টোরিয়াল। একই জিনিস যদি এখানে করি, এটা বড়, এটা হচ্ছে তার তুলনায় 1 কম এবং সেই সংখ্যাটা ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে ওই নিয়ম অনুযায়ী বড় যে সংখ্যাটা তার ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে নিশ্চয়। নিচে ফ্যাক্টোরিয়াল n যেমন ছিল রাখলাম, 2 যেমন ছিল রাখলাম। আবার এইটুকুর ক্ষেত্রে এটা বড়, এটা হচ্ছে তার তুলনায় 1 কম, তাহলে তার ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে নিশ্চয়ই এই দুটোকে গুণ করলে বড় যে সংখ্যাটা তার ফ্যাক্টোরিয়ালের সাথে সমান হয়ে যাবে।
আশা করি কথা বুঝতে পারছো। তাহলে কি পেলাম আমরা, এইটুকুটাকে আর এইটুকুটাকে যদি দেখি, ফ্যাক্টোরিয়াল 2n এখানে আছে, দু জায়গাতেই আছে, ফ্যাক্টোরিয়াল n দুটো করে দু জায়গাতেই আছে। কি পেলাম, এর মানটা এর তুলনায় অর্ধেক, অর্থাৎ 2 দিয়ে ভাগ আছে। তাহলে উল্টো দিক থেকে বলতে পারবো এর মানটা পেতে গেলে এই পুরোটাকে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এটার তুলনায় এটা ঠিক ডবল, ওটাই প্রমাণ করতে বলেছিল এর সহগের দ্বিগুণ। অর্থাৎ প্রথমটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর যে সহগ, এটা দ্বিতীয়টার বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর যে সহগ তার দ্বিগুণ, অর্থাৎ এটাকে 2 দিয়ে গুণ করলে এবার উপরেরটা পেয়ে যাব। আশা করি তোমরাও বুঝতে পারছো, যদি এটাকে 2 দিয়ে গুণ করা হয় তাই 2 2 কেটে গেলে যেটা পড়ে থাকবে সেটা উপরেরটার মতো হয়ে যাবে। তাই ওই ফাইনাল ভাষাটা লিখে দিচ্ছি, অতএব এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ 1 প্লাস x টু দি পাওয়ার 2n মাইনাস 1 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগের দ্বিগুণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে এই জাতীয় প্রবলেম সমাধান আমরা করছি। এরপরে নেক্সট প্রশ্ন দেখো, 2x কিউব মাইনাস 1 বাই x স্কয়ার টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে 1 বাই x স্কয়ারের সহগ কত? এরকম বহু প্রবলেম তোমাদের বইয়ে আছে, তোমরা একটা প্রবলেম ভালো করে যদি বুঝে নাও বাকিগুলো তোমরা নিজে থেকে করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কি বলছি লক্ষ্য করো, 1 বাই x স্কয়ার, এটাকে যদি সূচকের নিয়ম অনুযায়ী সাজানোর চেষ্টা করি, x স্কয়ারটা উপরে গিয়ে নিশ্চয়ই x টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে যাবে। তাহলে এর বিস্তৃতিতে 1 বাই x স্কয়ারের সহগ মানে হলো এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার মাইনাস 2 এর সহগ। তাহলে এর বিস্তৃতিতে কোথায় আমরা x টু দি পাওয়ার মাইনাস 2 যুক্ত পদ পাবো, সেই পদটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে ধরে নিচ্ছি যে ধরি প্রদত্ত বিস্তৃতির, মানে আমি জানতে চাইছি এই বিস্তৃতির কোন পদটাতে গিয়ে ওই x টু দি পাওয়ার মাইনাস 2 এর দেখা পাবো। তাহলে এটা যেহেতু আমাদের কাছে স্পষ্ট নয়, তাই আমরা ধরে নিচ্ছি ওই বিস্তৃতির r+1 তম পদটি, এই পদটাতে ওই x টু দি পাওয়ার মাইনাস 2 থাকবে। তাহলে ওটাই লিখছি, ধরি প্রদত্ত বিস্তৃতির r+1 তম পদটিতে x টু দি পাওয়ার মাইনাস 2 আছে, এটা আমরা ধরে নিলাম। এবার আমরা এই r+1 তম পদটা বের করব। লক্ষ্য করো, আজকে r+1 তম পদের মান কি করে খুঁজে বের করতে হয় সেটা দেখিয়েছি, শুধু ফর্মুলা নয় অঙ্কও দেখিয়েছি, তারপর দেখাচ্ছি। কি ফর্মুলা, মাইনাস যদি থাকে তাহলে -1 টু দি পাওয়ার r লিখতে হয়, এই তো r লিখে ফেললাম। যদি এখানে প্লাস থাকতো তাহলে এটা লেখার কোনো দরকার ছিল না। তারপরে 6cr ইন্টু প্রথমটা 2x কিউব, তার পাওয়ার কত 6 মাইনাস r, ইন্টু দ্বিতীয়টা মানে 1 বাই x স্কোয়ার, তার পাওয়ার কত, পায়ের নিচে যেটা আছে সেটা। অর্থাৎ সাধারণ পদ বের করার যে ফর্মুলা সেটা আমরা প্রয়োগ করেছি, -1 টু দি পাওয়ার r 6cr, আচ্ছা 2 টু দি পাওয়ার 6 মাইনাস r বলতে পারবো। আবার x এর পাওয়ার 3, তার পাওয়ার এটা, তার মানে 3 দিয়ে এটা গুণ হয়ে যাবে, 3 6 18 মাইনাস 3r ইন্টু 1 টু দি পাওয়ার r মানে 1, x এর স্কোয়ার তার পাওয়ার r, তার মানে x টু দি পাওয়ার 2r। তার মানে কি পাবো লক্ষ্য করো, -1 টু দি পাওয়ার r 6cr, 2 এর পাওয়ার যেমন ছিল রাখলাম, ইন্টু x এর পাওয়ার, এদিকে খেয়াল রাখো এখানে x এর পাওয়ার এটা, নিচে x এর পাওয়ার 2r। তাহলে যেহেতু x টু দি পাওয়ার এটা আর x টু দি পাওয়ার 2r পরস্পর ভাগ আকারে আছে, সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এই 2rটা উপরে গিয়ে মাইনাস করব, তাহলে 18 মাইনাস 3r তো আছে, এই 2rটা ওখানে গেলে মাইনাস 2r, মানে আলটিমেট মাইনাস 5r হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, যে এই বিস্তৃতির r+1 তম যে পদটা, সেখানে x এর পাওয়ার আছে 18 মাইনাস 5r, আর আমরা ধরে নিয়েছি কি যে এই বিস্তৃতির r+1 তম পদটিতে x এর পাওয়ার -2 আছে। তাহলে দুটো আমরা স্টেটমেন্ট একবার ধরেছি একবার পেয়েছি। কি ধরেছিলাম, r+1 তম পদটাতে x এর পাওয়ার -2 থাকবে, পেলাম কি যে r+1 তম পদটাতে x এর পাওয়ার 18 মাইনাস 5r আছে। তাহলে দুটো কথার মধ্যে যদি সামঞ্জস্য থাকতে হয়, মিল থাকতে হয়, তাহলে নিশ্চয়ই এই যে 18 মাইনাস 5r এটা সমান -2 হওয়ার কথা। তাহলে লিখছি শর্তানুসারে 18 মাইনাস 5r ইজিক্যাল টু হলো -2, 18 এই -2টা ইজিক্যাল প্লাস 2 ইজিক্যাল টু 5r।
তার মানে 5r সমান 18 আর 2 20, অতএব r ইজ ইকুয়াল টু 20/5 মানে হলো 4। এবার r এর মানটা আমরা বসিয়ে দেব কোথায়, এই যে এই পদটাতে লিখছি। অতএব নির্ণয় x টু দি পাওয়ার -2 এর সহগ। আচ্ছা, ফাইনাল লাইন লিখছি, লক্ষ্য করো, x টু দি পাওয়ার -2 এর যেটা সহগ বের করতে বলছিল সেটা লিখেছি। কি করে পাবো সেটা পাওয়ার নিয়ম হচ্ছে এই যে লাইনটা, এই লাইনটাতে আমরা r এর মান 4 বসিয়ে দেব। তাহলে -1 এর পাওয়ার 4, 6c 4, 2 টু দি পাওয়ার 6 - 4, আর x এর পাওয়ার এখানে আর লেখার দরকার নেই, কেন আমরা সহগ লিখতে চাইছি। সহগ কাকে বলে, তাতে চলরাশির সাথে যেটা গুণ থাকে সেটা হচ্ছে তার সহগ। তাই এখানে সহগ যেহেতু লেখা হয়ে গেছে, x দিয়ে যেটা পাবো সেটা লেখার দরকার নেই। যদি কেউ লিখে দিই তাহলে ভুল হয়ে যাবে। আলটিমেট যদি কেউ x এর মান 4 বসিয়ে দিই তাহলে কি ঘটবে লক্ষ্য করো, x এর মান 4 বসালে 18 - 4 5 20 মানে -2, অর্থাৎ x এর পাওয়ার -2 যেটা এখানে ছিল x এর পাওয়ার -2। তাহলে এখানে তো x দিয়ে লিখলে x টু দি পাওয়ার -2 আসবে, তাহলে x টু দি পাওয়ার -2 এর সাথে যেটা গুণ আছে সেটি তো তার সহগ। তাই আমরা সব শেষ লাইন লেখার সময় x এর পাওয়ার আর কোনো কিছু লিখতে যাব না। এবার এটাকে ক্যালকুলেশন করব, মাইনাসের পাওয়ার জোড় মানে এটা প্লাস হয়ে গেল। 6c4 এর ভ্যালু হলো 15 ইন্টু 2 টু দি পাওয়ার 6 - 4 মানে 2, তার মানে 15 ইন্টু 2 এর স্কয়ার মানে 4, দ্যাট ইজ 60। তাহলে আমরা পেয়ে গেলাম এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার -2 এর সহগটা হচ্ছে 60। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে নতুন আরেকটা প্রবলেম দেখিয়ে আমরা আজকের পর্ব থেকে বিদায় নেব। 1 + x টু দি পাওয়ার p ইন্টু 1 + 1/x টু দি পাওয়ার q এর বিস্তৃতিতে x বর্জিত পদটা কত। x বর্জিত পদ বলতে এমন পদ যে পদে x থাকবে না, সেই পদটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। লক্ষ্য করো, 1 + x টু দি পাওয়ার p রেখে দিলাম। আমরা যদি ভিতরে লসাগু করার চেষ্টা করি, x লসাগু, তাহলে x ইন্টু 1 মানে x প্লাস 1 থেকে গেল তার পাওয়ার q। আচ্ছা, এখানে 1 + x টু দি পাওয়ার p রাখলাম, এটাকে লিখতে পারি 1 + x এর পাওয়ার q, আবার নিচেরটাকেও লিখতে পারি x এর পাওয়ার q, অর্থাৎ উপরেরটার পাওয়ার নিচেরটার পাওয়ার আলাদা আলাদা করে দিয়েছি। এখন কি ঘটলো লক্ষ্য করো, 1 + x এর পাওয়ার p আছে, 1 + x এর পাওয়ার q আছে। যেহেতু নিচেরটা সেম এবং গুণ আকারে আছে তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে এটাকে লিখবো 1 + x টু দি পাওয়ার p প্লাস q, আর নিচে আছে x টু দি পাওয়ার q। তাহলে জাস্ট ওই রাশিমালাটাকে আমরা এখনো পর্যন্ত মানে সিম্পলিফিকেশন করার চেষ্টা করেছি। এবার সেটাকে বিস্তৃত করব। লক্ষ্য করো, 1 + x টু দি পাওয়ার মনে মনে এটাকে যদি n ধরে নিই, তাহলে 1 + x টু দি পাওয়ার n এর যে বিস্তৃতিকরণের ফর্মুলা সেটা প্রয়োগ করছি। দেখো, 1 + n মানে p প্লাস q c1 ইন্টু x প্লাস p প্লাস q c2 ইন্টু x স্কোয়ার প্লাস এই করতে করতে একটা সময় আসবে p প্লাস q cq ইন্টু x টু দি পাওয়ার q প্লাস ডট ডট। আমরা তারপরে পদগুলো আর লিখিনি, নিচে যেমনটি ছিল x টু দি পাওয়ার q সেটা লিখব। তাহলে প্রথম দিক থেকে ভাঙতে ভাঙতে আমরা মাঝের সেই পদটাকে হাইলাইট করার চেষ্টা করেছি, সেই পদটা অবশ্যই লেখার প্রয়োজন মনে করেছি যে পদটাতে x টু দি পাওয়ার q থাকবে। তাহলে x টু দি পাওয়ার q যেখানে থাকবে নিশ্চয় পায়ের নিচে q থাকতে হবে, তাই p প্লাস q cq ইন্টু x টু দি পাওয়ার q লিখেছি। তাহলে স্যার আপনি মাঝে এই পদটা হঠাৎ করে কেন লেখার প্রয়োজন মনে করলেন? তার কারণ নিচে x টু দি পাওয়ার q আছে, নিচে x টু দি পাওয়ার q থাকার ফলে কি হবে, এটা প্রত্যেকেরই নিচে আছে, একের নিচে এটা, এই দ্বিতীয় পদের নিচে এটা, তৃতীয় পদের নিচে এটা, তাহলে এই পদটার নিচেও একটা সময় x টু দি পাওয়ার q লিখতে পারবো। আর যেই মাত্র এই পদটার নিচে x টু দি পাওয়ার q লিখবো, x টু দি পাওয়ার q x টু দি পাওয়ার q কেটে যাবে, অর্থাৎ সেই পদটাতে কিন্তু আর x থাকবে না, অর্থাৎ ওটাই হলো x বর্জিত পদ। তার জন্যই আমি x টু দি পাওয়ার q যুক্ত পদটা মাঝখান থেকে লেখার প্রয়োজন অনুভব করেছি। আশা করি কথা বুঝতে পারা গেছে। এবার আমরা দেখবো যে অতএব নির্ণেয় x বর্জিত পদ। কি বললাম, এই পদটার নিচে যখন এই পদটা করব তখন p প্লাস q cq ইন্টু x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার q নিশ্চয়ই কেটে যাবে, তাই ওটা আর লেখার দরকার পড়েনি, সরাসরি লিখেছি p প্লাস q cq। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যদি বোঝার চেষ্টা করে থাকো যে এই পদটা যেহেতু প্রত্যেকটার নিচে আছে, 1 বাই দিস, এটা বাই দিস,
এটা বাই দিস, তাহলে এই করতে করতে এটা বাই এটা করব, আর যেই মুহূর্তে এটা বাই এটা করব x টু দি পাওয়ার কিউ, x টু দি পাওয়ার কিউ কেটে গেল, মানে p প্লাস কিউ সি কিউ পড়ে থাকলো, ওটাই নিশ্চয়ই x বর্জিত পদ। এবার এটাকে ক্যালকুলেশন করব। উপরে যে সংখ্যাটা আছে তার ফ্যাক্টোরিয়াল, নিচে যে সংখ্যাটা আছে তার ফ্যাক্টোরিয়াল, ইনটু উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল। তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো, p প্লাস কিউ এর ফ্যাক্টোরিয়াল নিচে ফ্যাক্টোরিয়াল কিউ ইনটু কিউ কিউ কেটে গেলে ফ্যাক্টোরিয়াল p। ব্যাস, এটাই হলো আমাদের নির্ণয় সেই x বর্জিত পদ যেটা আমরা জানতে চাইছিলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো দ্বিপদ উপপাদ্যের একেবারে প্রাথমিক জায়গা থেকে কি করে দ্বিপদ উপপাদ্যের বিস্তৃতিকরণের একটা যুগান্তকারী ফর্মুলা আমাদের সামনে এলো, সেই ইতিহাস তোমাদের সামনে আগে দেখিয়েছি। তারপর প্রত্যেকটা মানে দ্বিপদ রাশিমালার বিস্তৃতকরণের ফর্মুলাগুলি ওই অরিজিনাল ফর্মুলা থেকে দ্বিপদ উপপাদ্যের যে মেন ফর্মুলা অর্থাৎ স্যার আইজ্যাক নিউটন প্রবর্তিত যে মেন ফর্মুলা, সেই ফর্মুলা থেকে কি করে এসছে সেটা দেখিয়েছি। তাদের প্রত্যেকের সাধারণ পদ বের করা ফর্মুলা দেখিয়ে প্রত্যেকটা ফর্মুলার ব্যবহারিক প্রয়োগ আজকে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি, যাতে ফর্মুলাগুলোর পাশাপাশি অঙ্কগুলো যখন প্রয়োগ দেখানো হবে তার আলাদা একটা গুরুত্ব স্টুডেন্টস মহলে আছে, সেই প্রয়োজনটা অনুভব করি কিন্তু আমি ফর্মুলা প্লাস উদাহরণ এই কম্বিনেশন সহকারে তোমাদের সামনে পরিবেশন করার চেষ্টা করেছি। আজকে এখানে এই পর্যন্তই থাকলো। এর পরবর্তী ভিডিওতে আমরা দ্বিপদ উপপাদ্যের আরো যে কটা ফর্মুলা রিমেনিং রয়েছে সেগুলো প্লাস এই চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেগুলো না করলে আমাদের পরীক্ষার সময় মানে প্রিপারেশনটা সর্বোচ্চ পর্যায়ের হবে না, সেই প্রবলেমগুলো নিয়ে এসে আমরা এর পরবর্তী পর্বে তোমাদেরকে আরো মানে বিস্তারিত এই চ্যাপ্টার সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং।